সো হে ওয়েলকাম ব্যাক। আজকের কিন্তু আবার আমরা চলে এসেছি ক্লাস 10 এর অর্থাৎ মাধ্যমিকের টেস্ট পেপারের ভিডিও নিয়ে। আজকে কিন্তু আমরা করব সেই পর্ষদের টেস্ট পেপার এবং পেজ নাম্বার 378 সেট 1। এবং আগের ভিডিওতেও কিন্তু আমি সেট 1 আলোচনা করেছিলাম, সেখানে কিন্তু আমি 1 এর দাগ, 2 এর দাগ এবং 3 এর দাগের গুলো সব আলোচনা করেছিলাম। ওকে, সেগুলো তোমরা যদি না দেখে থাকো ডেসক্রিপশনে দেওয়া লিংক বা উপরে আই বাটনে ক্লিক করে কিন্তু অবশ্যই দেখে নাও। আর আজকের ভিডিওতে আমরা কি নিয়ে আলোচনা করব, সেই সেটেরই মানে সেট 1 এর পেজ নাম্বার 378 আজকের আমরা করব 4 এর দাগের যে এসএকিউ গুলো রয়েছে, মানে যেগুলো 2 নম্বরের কোয়েশ্চেন আর কি, সেখানে 4 এর দাগের যে কটা রয়েছে সব আলোচনা করব। ঠিক আছে, তাহলে চলো আজকে আর একদম বেশি কথা বাড়াবো না, প্রথমেই আমরা চলে যাব 4 এর দাগের 1 এর অঙ্কে। चलो भाई देखो अब मैं क्या करता हूँ। তো দেখো আমরা প্রথমেই স্টার্ট করব 4 এর দাগের 1 থেকে। তো দেখো 4 এর দাগের 1-এ কি বলে দিয়েছে, 4 এর দাগের 1-এ দেখো বলে দিয়েছে চক্রবৃদ্ধি সুদে 6,000 টাকা 5 বছরে সুদে মূলে দ্বিগুণ হয়। তার মানে কি, 6,000 টাকা ডবল হয়ে যাচ্ছে, দ্বিগুণ হয়ে যাচ্ছে, তাও মাত্র কত বছরে? মাত্র 5 বছরে 6,000 টাকা কি হয়ে যাচ্ছে? ডবল হয়ে যাচ্ছে। এবারে বলছে ওই 6,000 টাকায় যদি এবারে আমরা 20 বছর রাখি, 20 বছরে তাহলে কত গুণ হবে? ঠিক আছে, সুদে মূলে কত গুণ হবে আমাদের কাছে জানতে চেয়েছে। তাহলে দেখো 5 বছরে ডবল হচ্ছে, তাহলে 20 বছরে কত হবে? তাহলে দেখো অঙ্কটা আমরা কিভাবে করব। দেখো, তাহলে পি, পি মানে কি? পি মানে হলো আমাদের আসল টাকা। তাহলে ভাবো আমি 6,000 টাকা ব্যাংকে রাখছি, 6,000 টাকা, সেই টাকাটা আমি দেখো কত টাকা পাচ্ছি, তার মানে ডবল হয়ে যাচ্ছে, মানে কত টাকা হচ্ছে, তার মানে এটা হচ্ছে কত টাকা? হচ্ছে 6,000-এর ডবল, মানে 6,000 ইন্টু 2, তার মানে কত হবে? 12,000 টাকা, তাই না? তাহলে আমার এটা কত হচ্ছে? হচ্ছে কিন্তু 12,000। এইবারে দেখো এন মানে সময়, সময়টা দেখো কত বলে দিয়েছে? 5 বছর, খুব ভালো কথা। আর কত আমি জানি না, আরটা কত আমি জানি না, যদিও আর আমাদের কাছে জানতে চায়ওনি, তো তবু আমি আরে জিজ্ঞাসা চিহ্ন দিলাম। এইবারে আমরা স্টার্ট করব অঙ্কটা। দেখো আমরা চক্রবৃদ্ধি সুদের সূত্রটা কি জানি? এ সমান সমান কি? পি ইন্টু 1 প্লাস আর বাই 100, তারপরে পাওয়ারে আমরা কি লিখি? এন, তাই তো? এবারে দেখো আমরা কিভাবে অঙ্কটা করব, খুব ভালো করে কিন্তু বুঝবে। দেখো এইবারে আমরা এখানে এর জায়গাতে কত লিখবো? এ মানে কি? সুদ আর আসল মিলিয়ে, সুদ আসল, সেটাকে আমরা কি বলি? সেটাকে আমরা বলি কিন্তু এ। তাহলে এটা দেখো কত হয়েছে? 6,000-এর ডবল হয়ে গেছে, মানে 12,000, তাই তো? তাহলে আমরা এখানে এর জায়গায় কি লিখবো? 12,000। আবার 12,000 না লিখে এটাও তো আমরা লিখতে পারি যে 6,000টা কি হয়েছে? ডবল হয়ে গেছে, 6,000টা দ্বিগুণ হয়ে গেছে। তাহলে আমরা এখানে কি লিখতে পারি? এর জায়গায়, এর জায়গায় আমরা লিখতে পারি তো যে 6,000টা ডবল হয়ে গেছে 12,000। তাহলে 12,000 না লিখে আমি লিখছি 6,000 ইন্টু 2। বোঝা গেল ব্যাপারটা? আচ্ছা, পি এর জায়গাতে কি লিখবো? পি মানে তো 6,000, তাহলে চলো আমি এখানে লিখবো কি? 6,000। বোঝা গেল? 6,000 টাকা। তারপরে দেখো এইখানে যেগুলো রয়েছে 1 প্লাস আর এর জায়গায়, আর এর মান তো আমি জানিই না, তাই না? এন এর মান জানি, টাইমটা জানি কত? 5 বছর। ঠিক আছে, তাহলে এইবারে তোমরা বলো দুটো সাইডে, এই সমান চিহ্নের দুটো সাইডে কি কি মিল আছে যেটা কেটে যেতে পারে? এই দেখো এই সাইডে 6,000, এই সাইডে 6,000 কেটে যাবে। বোঝা গেল? তাহলে এই দিকে দেখো কি পড়ে থাকছে? 2 পড়ে থাকছে, 2 পড়ে থাকছে, আর এই দিকে দেখো কি থাকছে? 1 প্লাস আর বাই 100, পাওয়ারে দেখো কত? 5, তাই তো? এইবারে এই যে পাওয়ারের 5টা রয়েছে, এই যে দেখো পাওয়ারে এই যে 5, এই 5, এই 5টা এই দিকে চলে আসলে কি হবে বলো? এই 5টা এই দিকে চলে আসলে কি হবে? 2 এর মাথায় রুট, এবং এইখানে হবে 5, এইখানে বসবে 5টা, তাই তো? এখানে বসবে। বোঝা গেল তো? আর এই সাইডে দেখো কি থাকছে? এই সাইডে দেখো থাকছে 1 প্লাস আর বাই 100। ঠিক আছে, আর বাই 100। এইবারে চলো এইটাকে আমরা কিভাবে লিখতে পারি? এই যে রুটের এখানে এই যে 5টাকে আমরা কিভাবে লিখতে পারি? 2
পাওয়ারে আমরা কি লিখতে পারি 1/5, পাওয়ারে আমরা কি লিখতে পারি 1/5, 2 এর পাওয়ারে আমরা লিখবো কত 1/5, এইভাবে কিন্তু আমরা লিখতে পারি, তাই না? আর এই সাইডে দেখো কি পড়ে থাকছে, এই সাইডে দেখো পড়ে থাকছে 1 প্লাস r/100। বলো এতটা বোঝা গেল? এতটা নিয়ে কোনো সমস্যা নেই তো? এইবারে আমাদের এই অঙ্কের সেকেন্ড লাইনে কি বলছে দেখি। দেখো সেকেন্ড লাইনে বলছে এই ৬০০০ টাকাটা ২০ বছরে সুদে আসলে কত গুণ হবে। ঠিক আছে, তাহলে এই ৬০০০ টাকাটা বলছে এবারে যদি আমরা ৫ বছরের জায়গাতে যদি কেউ ২০ বছর রাখে, ২০ বছর, তাহলে তো আর নিশ্চয়ই সে ডবল পাবে না। ৫ বছরেই তো ডবল হয়ে যাচ্ছে। ২০ বছর রাখলে তো ডবলের অনেক বেশি হবে, তাই না? অনেক গুণ বেশি হবে। কত গুণ বেশি হবে? এখানে যেমন ডবল হয়ে গিয়েছিল মানে ২ গুণ হয়েছিল, তো এইবারে কত গুণ হবে? মানে ৫ গুণ, ৬ গুণ, ৭ গুণ, ৮ গুণ, কত গুণ হবে এই জায়গাটায় বক্স করে রাখছি। কত গুণ হবে? আমি তো জানি না যে এখানে এবার কত গুণ হবে। তো আমি কি করছি, এখানে আমি লিখে রাখছি যে এক্স গুণ হবে। আগের বারে যেমন দ্বিগুণ হয়েছিল ২ গুণ, তাই জন্য ২ গুণ করেছিলাম। এবারে কত গুণ হবে? ৬০০০ টাকাটা জানি না, তাই জন্য আমি কি করলাম এক্স গুণ করে দিলাম। তাহলে ৬০০০ আর এক্স গুণ করলে কত হবে? ৬০০০ এক্স, তাই না? ৬০০০ এক্স হবে। তো এই ব্যাপারটা তোমরা আশা করি বুঝতে পারলে। চলো এইবারে আমরা আবার এইখান থেকে অঙ্কটাকে স্টার্ট করব। দেখো আবার আমি এই সূত্রটা লিখবো, এই যে এ সমান সমান কি পি 1 প্লাস আর বাই 100, আর আমরা পাওয়ারে কি লিখি এন লিখি। তাহলে এর জায়গায় কত লিখবো? এ মানে হলো তোমার কি ৬০০০ এক্স, তাই তো? কত লিখবো আমি? ৬০০০ এক্স, সরি ৬০০ এক্স লিখে ফেলেছি। এই জায়গাটা হবে আমাদের কি ৬০০০ এক্স। পি এর জায়গাতে কত লিখবো? পি তো আসল, এটা তো যেমন ৬০০০ আছে ৬০০০ই থাকবে। 1 প্লাস আর এর মান আমি জানি না। আচ্ছা এন মানে টাইমের জায়গাতে আমি কত লিখবো? টাইমটা কিন্তু আমি জানি। এই দেখো টাইম এনটা দেখো বলে দিয়েছে এবারে ২০ বছর, তাহলে আমি এখানে লিখবো ২০ বলে। বোঝা গেল? আশা করি বুঝতে পারলে তো? চলো এবার আমরা কি করব? কাটাকুটি করব। কাটাকুটি করি। দেখো এই সাইডেও দেখো ৬০০০, এই সাইডেও দেখো ৬০০০, দুটো ৬০০০কে কেটে ফেললাম। এইবারে খুব ভালো করে লক্ষ্য করবে, এখানে দেখো কি রয়েছে এক্স, ভালো কথা। এইদিকে দেখো কি রয়েছে 1 প্লাস আর বাই 100, আর পাওয়ারে দেখো কত রয়েছে ২০, লিখলাম। এইবারে তোমরা আমাকে বলো তো, তোমরা আমাকে বলবে এই যে 1 প্লাস আর বাই 100 এই জায়গাটাতে আর আমি 1 প্লাস আর বাই 100 লিখবো না। কি লিখবো? এই যে দেখো 1 প্লাস আর বাই 100 তার মান কত? এই যে দেখো 1 প্লাস আর বাই 100 এর মান কত? খুব ভালো করে তোমরা যদি দেখো, এই যে দেখো তার মান হলো এই যে কত? ২ এর পাওয়ার 1/5, তাই তো? তাহলে আমি এখানে কি লিখবো? এই জায়গাটাতে আমি লিখবো কি ২ এর পাওয়ার 1/5। ঠিক আছে, ২ এর পাওয়ার 1/5। আচ্ছা এটাকে না আমি এইখানে মুছে লিখছি, তাহলে অঙ্কটা একটু খোলামেলা হবে, তোমাদের বুঝতেও সুবিধা হবে। তাহলে এ দেখো আমি এইখানে লিখি, হ্যাঁ, এই জায়গাটাকে মুছে, তাহলে এই লাইনটাকে আমি মুছে দেব, দিয়ে এখানে লিখছি, হ্যাঁ। তাহলে এক্স এর মান কত হবে? ২ এর পাওয়ার 1/5, 1/5। ঠিক আছে, এইবারে দেখো তাহলে, আর এইখানে দেখো পাওয়ার কত রয়েছে ২০, তাহলে সেইটাকে লিখি ২০, সেটাকেও তো আমাদের লিখতে হবে না, গুণ চিহ্ন দিয়ে আমি কত লিখবো? লিখবো ২০। তাহলে এখানে হচ্ছে ২ এর পাওয়ারে 1/5, তার সাথে আমরা গুণ করব কত? ২০, কারণ এখানে দেখো পাওয়ারে ২০ রয়েছে। ঠিক আছে, তাহলে চলো কাটাকুটি করি। কাটাকুটি করলে কি হবে? কাটাকুটি করলে এই দেখো হবে ৫ একে ৫, ৫ ৪ এ ২০, তাহলে এক্স এর এক্স ইজুকাল টু কত হবে? ২ এবং পাওয়ারে কত থাকবে? ৪। তাহলে ২ এর পাওয়ার ৪ এর মানে কি? ২ এর পাওয়ার ৪ হওয়ার মানে হলো এই তো তোমার ২টা ৪ বার রয়েছে, ২ ৪ বার রয়েছে, তাহলে ২ দুগুণে ৪, ৪ দুগুণে ৮, ৮ দুগুণে ১৬, তার মানে কত হচ্ছে? এক্স সমান সমান ১৬। বোঝা গেল? তার মানে এবারে টাকাটা কত গুণ হবে? এইবারে কিন্তু আমাদের টাকাটা হবে যে ৬০০০ টাকা জমা রাখা হয়েছিল তার ১৬ গুণ হবে, তার ১৬ গুণ।
তাহলে এক্স এর জায়গায় আমি কত লিখবো? 16 গুণ হবে। ঠিক আছে, 16 গুণ হবে। 6000 ইন্টু 16 করলে যা হয় সেই টাকাটাই কিন্তু এবারে সুদে আসলে হবে আমাদের। ঠিক আছে, তাহলে অ্যান্সারে বলেছে যে কত গুণ হবে, তাহলে কত গুণ হলো? তা আমাদের টাকাটা হলো 16 গুণ। হয়ে গেল আমাদের অঙ্ক শেষ, এটাই অ্যান্সার। ঠিক আছে, বোঝা গেল? চলো, তো দেখো এবারে আমরা কিন্তু করব 4-এর দাগের দুয়েরটা। দুয়েরটা কিন্তু খুবই ইম্পর্টেন্ট। তো দেখো বলে দিয়েছে এ এবং বি কোনো ব্যবসায় 1050 টাকা লাভ করেছে, তার মানে দুজনে মিলে টোটাল কত টাকা লাভ করেছে? 1050। খুব ভালো কথা। এ এর মূলধন বলে দিয়েছে কত? এ এর মূলধন হলো 900 টাকা এবং লভ্যাংশ হলো 630 টাকা। ঠিক আছে, তাহলে দেখো আমি এখানে লিখে রাখি। হ্যাঁ, এ লাভ কত করেছে? দেখো এ লাভ করেছে, এ মূলধন এনেছে কত? 900 টাকা মূলধন বলে, দেখো আমি লিখে রাখছি মূলধন। তাহলে মূলধন কত টাকা এনেছে? 900। আর বি মূলধন কত টাকা এনেছে সেটা কি একবারও বলে দিয়েছে? সেটা তো আমাদের কাছে জানতে চেয়েছে। আচ্ছা, মূলধন হয়ে গেল, এবারে লাভ দেখি কে কিরকম লাভ করছে দেখি তো। এ কত টাকা লাভ করেছে? দেখো বলে দিয়েছে এর লভ্যাংশ 630। এর লভ্যাংশ 630। আর বি এর লভ্যাংশ কত বলেনি। তাহলে বি এর লভ্যাংশ কিন্তু আমাদেরই বের করতে হবে, কারণ দেখো টোটাল কত লাভ হয়েছে, দেখো বলেই দিয়েছে টোটাল লাভ হয়েছে কত? 1050। তো টোটাল লাভ 1050, সেখান থেকে আমি যদি এর লাভটাকে বাদ দিয়ে দিই, এর লাভটাকে বাদ দিয়ে দিই, তাহলে এই বি এর লাভ পেয়ে যাব। তাহলে কত হচ্ছে? 5 থেকে 3 বিয়োগ করলে 2, 420 টাকা। তাহলে এবারে তোমরা একটা সূত্র মনে করবে, যখন আমি তোমাদের অংশীদারি কারবার করিয়েছিলাম তখন একটা সূত্র তোমাদের করিয়েছিলাম। কি সেই সূত্রটা? সেটা হলো এর মূলধন, এ আর বি এর মূলধনের অনুপাত যা হয় তাদের লভ্যাংশের অনুপাত কিন্তু ওই একই হয়। ঠিক আছে, দুজনেরই, এ আর বি দুজন বন্ধুর লভ্যাংশের অনুপাত যা হবে মূলধনের অনুপাতও কিন্তু ঠিক তাই হবে। তাহলে দেখো আমি এখানে কি লিখবো? লিখবো এর মূলধন, এর মূলধন, দুজনের আগে আমি আগে মূলধনের অনুপাত লিখি। এর মূলধন আর কি বি এর মূলধন। তাহলে আমি কি লিখলাম? দুজনের মূলধনের অনুপাত। তাহলে এই অনুপাতটা যা হবে দুজনেরই লাভের অনুপাত তাই হবে। তাহলে দেখো আমি এখানে লিখবো এর লাভ আর বি এর লাভ দুজনেরই লাভের অনুপাত তাই হবে। ঠিক আছে, দুজনেরই লাভের অনুপাত তাই হবে। তো দেখি তাই হচ্ছে কিনা। তাহলে দেখো এর মূলধন কত? দেখো এ কত টাকা মূলধন এনেছিল? 900 টাকা। আচ্ছা, ভালো কথা। বি কত টাকা মূলধন এনেছে সেটাই তো আমি জানি না। তো জানি না যখন ধরে নেব বি এনেছে এক্স, বি এনেছে এক্স টাকা আমি ধরে নেব। ঠিক আছে, তাহলে দেখো আমি এখানে বি এর মূলধনের জায়গায় কত লিখবো? এক্স। আচ্ছা, এর লাভ কত হয়েছে দেখি। এর লাভ, এই যে দেখো এ কত টাকা লাভ করেছে বইয়ে বলেই দিয়েছে 630 টাকা। আচ্ছা, বি কত টাকা লাভ করেছে? দেখো বি করেছে কিন্তু 420 টাকা, তাই না? 420 টাকা। তাহলে চলো এবারে আমরা কাটাকুটি করব, করলেই অঙ্ক শেষ হয়ে যাবে। দেখো এই নিচে শূন্য উপরে শূন্য কাটবো, কোনাকুনি গুণ করে দিয়ে। হ্যাঁ, এই যেমন দেখো এক্স এর দেখো ঠিক কোনাকুনিতে কে রয়েছে? 63। তাহলে এক্স এর সাথে আমি গুণ করব কাকে? 63 কে। আচ্ছা, 420, 420 তো আর নেই এখন, 42 হয়ে গেছে। 42-এর সাথে গুণ করব 900 কে। তাহলে 42 ইন্টু কত হবে? 900। তাহলে এবারে দেখো আমরা কি করব? 63 কে সমান চিহ্নের ওই দিকে নিয়ে যাব, কারণ দেখো 63 দেখো গুণ রয়েছে, এই সাইডে চলে গেলে কি হবে? ভাগ হবে। তাহলে 42 ইন্টু 900, 63 কে বসাবো নিচে। চলো কাটাকুটি করি এবারে। 7 দিয়ে কাটবো। হ্যাঁ, 7 দিয়ে, 7 9 63, 7 6 42। ঠিক আছে, আবার দেখো 9 1 কে 9, 9 দিয়ে এইটাকে আমরা কাটলে, কাটলে কত পাবো? 100 পাবো। তাহলে দেখো আমরা এখানে পাচ্ছি কত? 6 ইন্টু 100, তার মানে হচ্ছে কত? 600। তার মানে এক্স, এক্স এর মান কত পেলাম? 600। তার মানে এক্স এর মান মান মানে কি? আমরা বি এর মূলধনটা। তাহলে বি কত টাকা বাড়ি থেকে এনেছিল? 600 টাকা। বোঝা গেল? এই তো হয়ে গেল, অঙ্ক শেষ। আচ্ছা, এবারে দেখো আমরা করব 3-এর দাগের অঙ্কটা।
তো দেখো 3-এর দাগের অঙ্কটায় কি বলে দিয়েছে, 3-এর দাগের অঙ্কটা আমি আগে টুকি। দেখো বলে দিয়েছে এক্স স্কোয়ার প্লাস 6y সমান সমান দেখবে বলে দিয়েছে -17। তারপরে দেখবে কমা দিয়ে লেখা রয়েছে y এর স্কোয়ার প্লাস 4z সমান সমান কত বলে দিয়েছে, বলে দিয়েছে 1। তারপরে দেখবে আবার কমা, কমা দিয়ে দেখবে লেখা রয়েছে জেড স্কোয়ার, জেড এর স্কোয়ার প্লাস 2x সমান সমান দেখবে লেখা রয়েছে 2। এবারে অ্যান্সারে জানতে চেয়েছে এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার প্লাস জেড স্কোয়ারের মান কত। তাহলে দেখো খুব ভালো করে কিন্তু অঙ্কটা দেখবে, আমি খুব ধীরে ধীরে আস্তে আস্তে করাবো। দেখো এইটা, এইটা আর এইটাকে আগে আমরা কি করব, যোগ করব। তাহলে যোগ করি চলো। এখানে দেখো কি লেখা রয়েছে, দেখো লেখা রয়েছে এক্স এর স্কোয়ার প্লাস 6y লিখলাম। তারপরে আমি কি করব, যোগ করব। এই দেখো আমি যোগ চিহ্ন দিলাম। কাকে এবারে যোগ করব, এই যে এবারে এই অংশটাকে যোগ করব। এই যে এই অংশটাকে কি লেখা রয়েছে দেখো y এর স্কোয়ার প্লাস 4z, ঠিক আছে। আবার আমি কি করব, যোগ করব। তাহলে চলো যোগ চিহ্ন দেব। এবারে কাকে যোগ করব, এই যে এইটাকে। তাহলে দেখো কি রয়েছে জেড স্কোয়ার প্লাস 2x। তাহলে আমি কি করলাম বলো, কি করলাম আমি, আমি কি করলাম, এই যে এই অংশটা, এইটা আর এইটা তিনজনকে কি করলাম, যোগ করে দিলাম। এবারে এই সাইডটাকে যোগ করলে দেখো প্রত্যেকটার এই সাইডগুলোকে যোগ করলে এবারে প্রত্যেকটার এই সাইডগুলোকেও তো যোগ করতে হবে, তাই না, এই সাইডগুলোকেও তো এবারে যোগ করতে হবে। তার মানে এবারে আমাকে যোগ করতে হবে কি, -17 প্লাস আবার দেখো এই একটাকেও যোগ করতে হবে প্লাস আবার এই দুইটাকেও যোগ করতে হবে। তাহলে আমাকে এই সাইডগুলো যোগ করলে আবার এই দিকের সাইডগুলোকেও যোগ করতে হবে, এবং সেটাই দেখো আমি কি করলাম। বোঝা গেল তো। এইবারে এতদূর যদি বোঝা হয়ে যায়, তাহলে এবারে আমাদের কি করতে হবে, একটু সূত্র তৈরি করতে হবে। এগুলো দিয়ে আমাদের সূত্র তৈরি করতে হবে। দেখো কেমন ভাবে আমরা সূত্র বানাবো, খুব ভালো করে দেখবে। দেখো এখানে এক্স স্কোয়ার দেখতে পাচ্ছ তো, এই দেখো আমি লিখলাম এক্স স্কোয়ার। আচ্ছা এবারে যেহেতু এখানে এক্স রয়েছে, সেই জন্য আমি এই এক্স যুক্ত পদটাকে এখানে নিচ্ছি, ঠিক আছে, 2x এইটাকে নিলাম। বোঝা গেল। চলো তাহলে এক্স স্কোয়ার আর 2x দুজনকে পাশাপাশি আমি রাখলাম। তারপরে দেখো আবার এইটাকে লিখছি, এই যে ওয়াই স্কোয়ার, ওয়াই স্কোয়ার লিখলাম। তারপরে এই 6y এইটাকে আমি তার পাশে রাখছি, কারণ দেখো ওয়াই ওয়াই ভাই ভাই পাশাপাশি রাখছি। বোঝা গেল তো। তারপরে দেখো আবার দেখো আমি এখানে লিখবো জেড স্কোয়ার, এবারে জেড স্কোয়ারটাকে রাখবো, জেড তার মাথাতে স্কোয়ার প্লাস ঠিক তার পাশে 4z-টাকে আমি পাশে রাখবো। বোঝা গেল। তাহলে এক্স স্কোয়ারের পাশে 2x, ওয়াই স্কোয়ারের পাশে 6y, জেড স্কোয়ারের পাশে 4z, সব আমি অ্যালফাবেটিক্যালি সাজিয়ে সাজিয়ে রাখলাম। আচ্ছা এই সাইডে দেখি কত হচ্ছে, -17 প্লাস 1 আর প্লাস 2, তাহলে কত হবে, -14। এত দূর আশা করি বোঝা গেল। এইবারেই শুরু হবে আসল খেলা। দেখো খুব ভালো করে দেখো, এই জায়গাটা থেকে সবাই খুব ভালো করে দেখবে। তাহলে এবার এখানের থেকে না আমি সূত্র বানাবো কেমন ভাবে, দেখো এখানে দেখো রয়েছে এক্স স্কোয়ার। তাহলে দেখো আমি এখানে লিখছি এক্স এর মাথাতে স্কোয়ার প্লাস 2। এবারে দেখো আমরা কার সূত্র বানাবো, এ প্লাস বি হোল স্কোয়ার। এ প্লাস বি হোল স্কোয়ারের সূত্রটা আমরা কি জানি, এ স্কোয়ার প্লাস 2ab প্লাস কি হয়, বি স্কোয়ার হয়, তাই না। তাহলে এই যে দেখো এখানে কি হয়, মাঝখানে 2ab, তাহলে দেখো আমিও লিখবো দেখো 2। এ মানে কোনটা, এখানে যেমন প্রথমে থাকে এখানেও প্রথমেরটাই হলো এ, ঠিক আছে। তাহলে এই হলো এ স্কোয়ার প্লাস 2a। এবারে বি মানে কত হবে, বি মানে কত হবে। তাহলে দেখো এখানে 2x যেহেতু আছে, এই 2x-টাকে তো চেঞ্জ করা যাবে না। তাহলে বি কত হবে, বি হবে তার মানে এখানে 1, তাই না, বি হবে 1। তবেই তো দেখো এখানে 2x আর 1-কে যদি আমরা গুণ করি, 2x আর 1-কে যদি আমরা গুণ করি তবেই তো এখানে 2x থাকবে। তোমাদের মনে হতে পারে যে স্যার এখানে আপনি 1 কেন বসালেন, আপনি তো অন্য কিছুও বসাতে পারতেন, 1-এর জায়গায় 2 3 4, তুমি অন্য যদি কিছু বসাও 1 ছাড়া, ভাবো আমি 3 বসালাম, তাহলে কি হয়ে যাবে, 3 বসালে 2 আর 3-এ 6x,
তো এখানে কি 6x আছে, এখানে কি 6x আছে, এখানে তো 2x আছে। তাহলে এই জায়গাটাকে এই রকম 2x বানাতে গেলে, এই জায়গাটাকে এই রকম 2x বানাতে গেলে এইখানে আমাদের 1 আনতে হবে। 1 আনলে তবেই কি হবে, 2 কে 2 আর x গুণ করলে তবেই এই জায়গাটা 2x থাকবে। বোঝা গেল? তুমি যদি 1 ছাড়া অন্য কিছু এখানে লেখো তাহলে কিন্তু এই জায়গাটার 2x থাকবে না। সেই জন্য আমাদের কি করতে হয়, এখানে 1 বসাতে হচ্ছে। এটা কিন্তু একটু বুদ্ধি করে বসাতে হবে। তাহলে এখানে আমরা কি বসাবো, বসাবো কিন্তু 2x আর বসাবো 1। 1 বসানোর কারণটা বুঝতে পারলে? তাহলে এই হলো 2ab প্লাস b স্কোয়ার। তাহলে এই হলো b, তার মাথাতে স্কোয়ার, যেমন এখানে থাকে। বোঝা গেল তো? তাহলে খুব ভালো করে এবারে এই জায়গাটা বোঝা গেল। এইবারে আমরা আসবো, আগে এইটাকে ব্র্যাকেট করে দিই। এইবারে আমরা আসবো এই জায়গাটাতে। এই এতটুকুনির কাজ আমাদের হয়ে গেল, এইটুকুনির কাজ আমাদের হয়ে গেল। এইবারে আমরা এই কাজটা করব, এই জায়গাটার কাজ। তাহলে আবার দেখো, যেমন প্লাস আছে প্লাস দেব, ওয়াই এর স্কোয়ার রয়েছে, তাহলে আমি কি লিখবো, ওয়াই এর স্কোয়ার। ঠিক আছে, ওয়াই এর স্কোয়ার। তারপরে দেখো মাঝখানে কি লিখতে হয়, 2ab, তাহলে দেখো আমি এখানে লিখবো 2। এ মানে কি লিখবো, এ মানে এই ওয়াইটাকে লিখবো। বি মানে কি লিখবো এবারে বলো? এখানে দেখো রয়েছে 6y, তাহলে এইটাকে 6y বানাতে হবে। তাহলে 6y বানাতে গেলে আমাকে এখানে 3 দিয়ে গুণ করতে হবে, তাই কি না? তাহলে এই দেখো 6y হবে। বোঝা গেল? আমি যদি অন্য কোনো নাম্বার দিয়ে ভাবো যদি গুণ করি, ভাবো আমি যদি এখানে 4 দিয়ে গুণ করতাম, তাহলে 2 4 8y হয়ে যেত। এখানে তো 6y রয়েছে, তাই না? এখানে দেখো কত রয়েছে, 6y। তাহলে 6y করতে গেলে আমাকে এখানে 3 দিয়েই গুণ করতে হবে। প্লাস বি স্কোয়ার, বি মানে কি, তার মানে এই যে 3 এর স্কোয়ার। বোঝা গেল? তাহলে এই আমাদের হলো লাস্ট। আমরা এবার এই পার্ট করব, এই পার্টটাকে করব। তাহলে আবার দেখো আমরা কি করব, দেখো জেড স্কোয়ার যেমন আছে আছে জেড স্কোয়ার। তারপরে দেখো আমরা মাঝখানের এই জায়গাটাতে কি লিখি বলো, 2ab, তাই তো? তাহলে আমিও দেখো এখানে কি লিখবো, 2। আচ্ছা আমি এইখানে লিখছি, হ্যাঁ এখানে আর ধরবে না তো। তাহলে দেখো আমি এইখানে লিখছি প্লাস 2। এ মানে কি লিখবো, এ মানে তো এই জেড কে লিখবো। তাহলে দেখো এখানে রয়েছে 4z, এখানে 2z হয়েছে, তাহলে আমাকে কি এখানে একটা 2 গুণ করতে হবে, তাই না? তাহলেই হবে কত, 2 দুগুণে 4z। তাহলে এই 2টা হলো কি বি, প্লাস এই 2 এর মাথাতে স্কোয়ার। বোঝা গেল? আশা করি বুঝতে পারলে। এবার চলো এইটাকে আমি আরেকটু সাইড করে লিখি, আরেকটু এই দিকের সাইডে লিখবো। দেখো এই তো জেড স্কোয়ার, দেখো আমি এবার এইখান থেকে লিখছি, হ্যাঁ যেহেতু এখানে জায়গা খুব কম। জেড স্কোয়ার প্লাস 2z, আমি আরেকটা 2 আনছি, প্লাস কি 2 এর স্কোয়ার। তাহলে এইটাকে আমি এবার এরকম ব্র্যাকেট করে রাখি। আচ্ছা এবারে দেখো এখানে কত রয়েছে, -14। এইবারে খুব ভালো করে দেখবে, এই 2xটা, এইটা এইটা কিন্তু দেখো এখানে ছিল। খুব ভালো কথা, দেখো এখানে 2x, এখানেও দেখো 2x। আবার দেখো খুব ভালো করে দেখবে, এই যে 6y দেখতে পাচ্ছ তো, এটাও দেখো এই যে এখানেই, এখান থেকেই পাওয়া। এই যে দেখো 6y, দেখো এখানেই লেখা আছে। আবার দেখো এই যে 4z, দেখো সেটা দেখো এখানেই রয়েছে, দেখো 4z। কিন্তু এইগুলো অঙ্কের মধ্যে ছিল না। এই যে 1 এর স্কোয়ার, তাই না? 1 এর স্কোয়ার, এটা কি অঙ্কের মধ্যে ছিল? ছিল না। 1 এর স্কোয়ার মানে কত, 1। তারপরে এই যে দেখো 3 এর স্কোয়ার অঙ্কের মধ্যে ছিল, ছিল না। 3 এর স্কোয়ার মানে কত, 9। 2 এর স্কোয়ার মানে কত, 4। এগুলো অঙ্কের মধ্যে ছিল না। সূত্রের জন্য আমাকে এইখানে এগুলো লিখতে হয়েছে। তাহলে আমাকে যেহেতু এগুলোকে প্লাস করে এই সাইডে লিখতে হয়েছে, এটাকে সমতা বিধানের জন্য আমাকে আবার উল্টো দিকে লিখতে হবে। তাহলে 1 এর স্কোয়ার 1, 3 এর স্কোয়ার কত, 9, 2 এর স্কোয়ার 4, তাহলে 9 আর 4 এ কত, 9 আর 4 13, আর 1 এ 14। তাহলে আমাকে এই দিকে আবার প্লাস 14 করতে হবে। বোঝা গেল? যেহেতু এই দিকে প্লাস 14 করা হয়েছে, এই যে দেখো 1 এর স্কোয়ার, 3 এর স্কোয়ার আর 2 এর স্কোয়ার মানে কি 14 হলো না? প্লাস 14 এই দিকে হয়েছে বলে এই দিকেও প্লাস 14 করতে হবে। তাহলে এবারে তোমরা আমাকে বলবে, এতটা আশা করি বোঝা গেল, একদম ক্লিয়ার। আচ্ছা চলো এবারে, তাহলে তোমরা বলো এইটা কার সূত্র হচ্ছে, এইটুকুনি, a স্কোয়ার প্লাস 2ab প্লাস বি স্কোয়ার কার সূত্র হচ্ছে?
বলো এ প্লাস বি মানে এইটা, এ প্লাস বি হোল স্কোয়ার। তারপরে এই যে প্লাসটা যেমন আছে আমি দেব। আবার দেখো একই, সব একই, দেখো এ স্কোয়ার প্লাস টু এ বি প্লাস বি স্কোয়ার, কার সূত্র? এ প্লাস বি মানে কত, 3, তার হোল স্কোয়ার, প্লাস আবার এই দিকে দেখো খুব ভালো করে, এই যে দেখো এ স্কোয়ার প্লাস টু এ বি প্লাস বি স্কোয়ার, কার সূত্র? এ প্লাস বি হোল স্কোয়ার। এই হলো এ প্লাস বি মানে আমরা কি লিখবো, এই যে 2, এ প্লাস বি তার কি হোল স্কোয়ার। আর এইখানে দেখো কি হবে, এই যে প্লাস 14 মাইনাস 14 কেটে গেল মানে কত, 0। বোঝা গেল তো? আশা করি এতটা সবাই এর ক্লিয়ার। এইবারে দেখো আমাদের কাছে কি জানতে চেয়েছে সেটারও আগে খুব ভালো করে দেখো। দেখো এইটা এক্স প্লাস ওয়ান তার মাথায় হোল স্কোয়ার, মানে কি এটা একটা বর্গের সমষ্টি। এটাও দেখো একটা বর্গের, এই দেখো এটার মাথায় স্কোয়ার রয়েছে। তাহলে এই দেখো সব পূর্ণবর্গ সংখ্যা, এগুলো দেখো সব পূর্ণবর্গ সংখ্যা। পূর্ণবর্গ মানে কি? পূর্ণবর্গ মানে হলো যখন কারোর মাথাতে স্কোয়ার থাকে তখন তাকে আমরা বলি কি, পূর্ণবর্গ সংখ্যা। ঠিক আছে, এখানে দেখো সব স্কোয়ার রয়েছে, পূর্ণবর্গ। এই যে দেখো এখানে স্কোয়ার রয়েছে, তার মানে কি পূর্ণবর্গ। এবারে পূর্ণবর্গ সংখ্যা 3টে রয়েছে এবং তাদের মাঝখানে কি চিহ্ন, যোগ চিহ্ন। তার মানে আমি কি বলতে পারি, 3টে পূর্ণবর্গ সংখ্যার সমষ্টি, 3টে পূর্ণবর্গ সংখ্যার সমষ্টি কত, 0। তাহলে 3টে পূর্ণবর্গ সংখ্যার সমষ্টি যদি 0 হয় তাহলে আমাদের একটা নিয়ম মনে রাখতে হবে। কি সেই নিয়মটা? 3টে পূর্ণবর্গ সংখ্যার সমষ্টি যদি 0 হয় তাহলে এই এক একটা পূর্ণবর্গ সংখ্যার মান হবে 0। এই এক একটা পূর্ণবর্গ সংখ্যার মান মানে এক্স প্লাস ওয়ান হোল স্কোয়ার সেইটা হবে 0। প্রত্যেকটা পূর্ণবর্গ সংখ্যার মান কত হবে, 0। এই যে যেমন এইটা কত রয়েছে, ওয়াই প্লাস থ্রি হোল স্কোয়ার, তার মান হবে 0। একইভাবে এই যে পূর্ণবর্গ সংখ্যাটা তার মান হবে কত, 0। ঠিক আছে, মানে জেড প্লাস টু হোল স্কোয়ার, জেড প্লাস টু হোল স্কোয়ার তারও মান হবে 0। বোঝা গেল? কখন হবে, যখন 3টে, খুব ভালো করে দেখো, 3টে পূর্ণবর্গ সংখ্যার সমষ্টি হয় 0, তখন প্রত্যেকটা পূর্ণবর্গ সংখ্যার মান আলাদা আলাদা করে হবে 0। ঠিক আছে, তো এবারে দেখো এখান থেকে আমরা চলো এক্স এর মান বের করি। খুব শর্টকাটে করে দিই, দেখো এই তো স্কোয়ার, এই সাইডে গেলে কি হবে, রুট হয়ে যাবে। তাহলে আমি একেবারে এরকম করে দিচ্ছি, হ্যাঁ দেখো এক্স প্লাস ওয়ান, তাহলে দেখো 0, এবার স্কোয়ারটা এইদিকে গেলে কি হবে, রুট হবে। তাহলে শূন্যের রুট কত হয়, শূন্যের রুট কি হয়, শূন্যই হয়। তাহলে আমি না একেবারে এইখানেই 0 লিখে দিলাম। ঠিক আছে, তারপরে দেখো প্লাস ওয়ান এইদিকে গেলে কি হবে, মাইনাস ওয়ান। বোঝা গেল? একইভাবে দেখো ওয়াই প্লাস থ্রি, এই যে স্কোয়ারটা দেখতে পাচ্ছ তো, এই যে স্কোয়ারটা সমান চিহ্নের এইদিকে গেলে কি হবে, রুট। শূন্যের রুট কত হয়, শূন্যই তো হয়। তাহলে আর আমি একেবারে 0 করে দিচ্ছি শূন্যের রুট। তারপরে দেখো প্লাস থ্রি এইদিকে গেলে কি হবে, মাইনাস থ্রি। একইভাবে দেখো জেড প্লাস টু, এই যে স্কোয়ার তোমার এই সাইডে গেলে কি হবে, রুট, শূন্যের রুট 0। তাহলে জেড সমান সমান দেখো প্লাস টু, এইদিকে গেলে কি হবে, মাইনাস টু। বোঝা গেল? এইবারে আমাদের কাছে কি জানতে চেয়েছে, এত দূর বোঝা গেল? খুব ভালো করে দেখে নাও, ধীরে ধীরে আস্তে আস্তে এই অঙ্কটা বুঝতে হবে। তাহলে দেখো এবারে আমাদের কাছে, তাহলে যেটা আমাদের কাছে জানতে চেয়েছে সেটা হলো, কি জানতে চেয়েছে, এক্স এর স্কোয়ার প্লাস ওয়াই এর স্কোয়ার প্লাস জেড স্কোয়ারের মান কত। তাহলে এক্স এর জায়গাতে আমি কত বসাবো, এই দেখো এক্স এর মান হলো -1, তার কি লিখবো, এখানে স্কোয়ার যেহেতু আছে স্কোয়ার লিখবো। ওয়াই এর জায়গাতে কি লিখবো, এই যে ওয়াই এর মান হলো -3, তার লিখবো স্কোয়ার। তারপরে দেখো জেড এর জায়গাতে কি লিখবো, -2, তার মাথায় লিখবো কি, স্কোয়ার। বোঝা গেল? তাহলে একের স্কোয়ার হবে +1, -3-এর স্কোয়ার হবে +3, এবং -2-এর স্কোয়ার কত হবে, +4, সরি -3-এর স্কোয়ার হবে 9, সরি 9 হবে। তাহলে এখানে কত হচ্ছে, হচ্ছে কিন্তু 14। তাহলে এই হয়ে গেল কি আমাদের অ্যান্সার। দেখো এবারে আমরা কিন্তু করব 4-এর দাগের অঙ্কটা। তো দেখো 4-এর দাগের অঙ্কে কি লেখা রয়েছে, দেখো লেখা রয়েছে এক্স স্কোয়ার বাই
by প্লাস cz ইজুকাল টু দেখবে লেখা রয়েছে ওয়াই স্কোয়ার, তারপরে দেখবে লেখা রয়েছে cz প্লাস ax, তারপরে দেখবে লেখা রয়েছে জেড স্কোয়ার বাই ax প্লাস by সমান সমান দেখবে লেখা রয়েছে 2। তার মানে কি প্রত্যেকটা ভগ্নাংশের মানই হলো কিন্তু 2, ঠিক আছে। এর মানেটা কি? এর মানেটা হলো এই যে ভগ্নাংশ, এই ভগ্নাংশ তার মানও 2, এই যে ভগ্নাংশ তারও মান হলো 2, এবং এই যে ভগ্নাংশ তার মানও হলো 2, প্রত্যেকটার মান 2 করে। তাহলে আমরা দেখো এই ভগ্নাংশটা ইজুকাল টু লিখতে পারি কি এক্স স্কোয়ার বাই by প্লাস cz, এইটার মানও হলো 2। এই ভগ্নাংশটা কি রয়েছে ওয়াই স্কোয়ার বাই cz প্লাস ax, এইটার মান হলো 2, এবং এই ভগ্নাংশটা কি রয়েছে জেড স্কোয়ার বাই ax প্লাস by, তার মান হলো 2, প্রত্যেকটার মান হলো 2 করে, তাই না। এইবারে খুব ভালো করে কিন্তু দেখবে, দেখো এই অংশটা ভাগ রয়েছে, দেখো দাগের নিচে রয়েছে না, দেখো দাগের নিচে রয়েছে, দাগের নিচে রয়েছে মানে ভাগ এই সাইডে গেলে গুণ হয়ে যাবে 2 এর সাথে, 2 এর সাথে যদি এইটা গুণ হয়ে যায় তাহলে কত হবে এক্স স্কোয়ার ইজুকাল টু, খুব ভালো করে দেখবে, তাহলে হবে 2 by 2 by প্লাস, এবারে 2 এর সাথে এই অংশটার গুণ হবে, গুণ হলে কত হবে 2 cz, ঠিক আছে 2 cz, বোঝা গেল। আবার দেখো একই জিনিস এবারে এই সাইডেও হবে, এই যে এই অংশটা ভাগ রয়েছে এই সাইডে গেলে 2 এর সাথে গুণ হবে, তাহলে ওয়াই স্কোয়ার ইজুকাল টু কত হবে 2 cz প্লাস, এবারে 2 এর সাথে এই অংশটার গুণ হবে 2 ax, ঠিক আছে, বোঝা গেল। চলো আবার একইভাবে এই যে জেড স্কোয়ার ইজুকাল টু তাহলে কত হবে 2 এর সাথে গুণ হবে এই ax, 2 ax প্লাস 2 এর সাথে by গুণ হবে 2 by, ঠিক আছে। এতদূর আশা করি সবার বোঝা গেল। এইবারে আমাদের কাছে কি জানতে চেয়েছে দেখি। আমাদের কাছে যেটা জানতে চেয়েছে সেটা হলো, খুব ভালো করে দেখো, এখানে দেখো বলে দিয়েছে সি, তারপরে দেখবে বলে দিয়েছে 2c প্লাস জেড প্লাস, এবারে দেখো বলে দিয়েছে বি 2b প্লাস ওয়াই, এবং তারপরে দেখবে বলে দিয়েছে সি, তারপরে দেখো এখানে বলে দিয়েছে এ, বলে দিয়েছে 2a প্লাস এক্স, তাই তো। তাহলে দেখো আমরা এবারে কি করব, দেখো যেহেতু এখানে জেড রয়েছে না, সেই জন্য আমরা এই পুরোটাকে না জেড দিয়ে গুণ করব, এটাকে কি করব আমরা পুরোটাকে জেড দিয়ে গুণ করব, করলে দেখো কত হবে জেড দিয়ে আমি যদি পুরোটাকে গুণ করব মানে এটাকেও করব এটাকেও করব, তাহলে জেড দিয়ে আমি যদি এইটাকে গুণ করি তাহলে কি হবে 2 সি জেড, জেড দিয়ে আমি যদি এই জেড কে গুণ করি তাহলে কত হবে জেড স্কোয়ার, ঠিক আছে। আচ্ছা আমি একটা লাইন স্কিপ করলাম, করছি, স্কিপ করে না করে আমি একেবারেই করে মানে স্টেপ জাম্প না করে আমি আগে পুরোটাই লিখি। দেখো এই অংশটা দেখবে বইয়ের মধ্যে বলে দিয়েছে, এই অংশটা দেখবে বইয়ের মধ্যে বলে দিয়েছে, এবং এটার সাথে আমরা কত গুণ করব খুব ভালো করে দেখবে। এখানে দেখো যেহেতু জেড আছে না, এখানে দেখো যেহেতু জেড আছে, তাহলে আমরা কি গুণ করব এইটার সাথে জেড গুণ করব, এবার নিচে গুণ করলে উপরেও আমাকে জেড গুণ করতে হবে। একইভাবে দেখো এখানে ওয়াই রয়েছে, তাহলে আমরা কি করব এখানে ওয়াই গুণ করব, করলে এখানে ওয়াই গুণ করতে হবে। একইভাবে দেখো এখানে যেহেতু দেখো এক্স রয়েছে, তাহলে দেখো আমরা কি করব এইখানে একবার এক্স গুণ করব, আবার ওপরেও এক্স গুণ করব, মানে লব আর হর দুজনকেই এক্স দিয়ে, বোঝা গেল তো। তো দেখো আমি এবারে উপরের অংশটাকে মুছে করছি, হ্যাঁ উপরের অংশটাকে মুছে দিচ্ছি, দিয়ে এবারে এই গুণটাকে এবারে করব, দেখো খুব ভালো করে দেখো এই যে জেড আর সি কে আমরা গুণ করলে কত পাবো সি জেড, আচ্ছা জেড এর সঙ্গে 2c গুণ করলে আমরা কি পাবো 2cz, তাই তো 2cz, আচ্ছা জেড এর সাথে জেড কে গুণ করলে কত পাবো জেড এর স্কোয়ার পাবো, আবার এইদিকে দেখবে বি আর ওয়াই কে আমরা গুণ করলে কি পাবো বি ওয়াই, ওয়াই এর সাথে 2b কে গুণ করলে কি পাবো 2by প্লাস,
আচ্ছা, এবারে এখানে সরি এখানে যোগ চিহ্ন রয়েছে, এদের মাঝখানে যোগ চিহ্ন রয়েছে। তারপরে দেখো ওয়াই দিয়ে এই ওয়াই কে গুণ করলে কি পাবো, ওয়াই এর স্কোয়ার পাবো, প্লাস আবার এই দিকে দেখো এক্স এর সাথে টু এ কে গুণ করলে কি পাবো, টু এ এক্স। আচ্ছা, এবারে এক্স এর সাথে এই এক্স কে গুণ করলে কত পাবো, এক্স এর স্কোয়ার। ওপরে দেখো এক্স আর এ কে গুণ করলে এ এক্স। বোঝা গেল? এইবারে পরের লাইনটা খুব ভালো করে কিন্তু দেখবে। সি জেড যেমন আছে আছে, টু সি জেড যেমন আছে আছে, প্লাস এই জায়গাটায় দেখো রয়েছে ওয়াই জেড এর স্কোয়ার, তাই তো? তাহলে জেড এর স্কোয়ার কত হচ্ছে, খুব ভালো করে দেখো, জেড এর স্কোয়ার তার মান কত? এই যে দেখো জেড এর স্কোয়ার, দেখতে পাচ্ছ জেড এর স্কোয়ারের মান আমরা এক্ষুনি বের করেছিলাম, কত দেখতে পাচ্ছ, টু এ এক্স প্লাস টু বি ওয়াই, সেইটাকে লিখবো টু এ এক্স, টু এ এক্স প্লাস টু বি ওয়াই। বোঝা গেল? প্লাস আবার দেখো বি ওয়াই যেমন আছে আছে, টু বি ওয়াই যেমন আছে আছে, প্লাস এবারে দেখো এখানে কি রয়েছে, ওয়াই এর স্কোয়ার। ওয়াই এর স্কোয়ারের মান কত, খুব ভালো করে দেখবে, ওয়াই এর স্কোয়ারের মান হলো এই যে দেখো, ওয়াই স্কোয়ার মানে হলো এই যে এইটা, টু সি জেড প্লাস টু এ এক্স। লিখে ফেলি, টু সি জেড, টু সি জেড প্লাস টু এ এক্স। ঠিক আছে? তারপরে দেখো এই যে এইটা রয়েছে, প্লাস কি রয়েছে, এ এক্স। তারপরে দেখো রয়েছে কি, টু এ এক্স প্লাস এখানে এক্স স্কোয়ার রয়েছে, এক্স স্কোয়ারের মান দেখো, এই যে দেখো এক্স স্কোয়ারের মান দেখতে পেয়েছো, কত রয়েছে এক্স স্কোয়ারের মান, টু বি ওয়াই প্লাস টু সি জেড। এই যে এইটাকে আমাদের লিখতে হবে, কিন্তু জায়গা নেই, সেই জন্য আমি এই জায়গাটা মুছে দিয়ে এটাকে এইখানে লিখছি। হ্যাঁ, যেহেতু জায়গা নেই, তাহলে দেখো আমি এখানে লিখছি প্লাস এ এক্স, তাহলে টু এ এক্স, তাহলে এক্স স্কোয়ারের মান কত, টু বি ওয়াই প্লাস টু সি জেড, টু বি ওয়াই প্লাস টু সি জেড। ঠিক আছে? বোঝা গেল তো? টু সি জেড। বোঝা গেল? আশা করি এতটা তোমরা বুঝতে পারলে। তো আমি এই নিচের এই অংশগুলো যেগুলো হয়ে গেছে সেগুলোকে মুছে দিচ্ছি। এবারে একটা জিনিস খুব ভালো করে খেয়াল করো, এই যে দেখো প্রত্যেকটা ভগ্নাংশের হরে কিন্তু একই জিনিস লেখা রয়েছে, দেখো একই জিনিস লেখা রয়েছে। দেখবে দেখো, শুধু একটু উল্টে পাল্টে রয়েছে, এই যা, আর কিচ্ছু নয়। দেখো টু এ এক্স, তাই তো, টু এ এক্স, এখানেও দেখো লেখা রয়েছে টু এ এক্স, এখানেও দেখো লেখা রয়েছে টু এ এক্স। এই দেখো টু বি ওয়াই, এই যে দেখো টু বি ওয়াই, টু বি ওয়াই, টু সি জেড, টু সি জেড, টু সি জেড। দেখো প্রত্যেকটা ভগ্নাংশে একই জিনিস, শুধু জাস্ট একটু ওলট পালট করে লেখা রয়েছে। তাহলে আমরা চলো লসাগু করব, করে যোগ করব, কারণ দেখো এখানে যোগ চিহ্ন রয়েছে, এই যে দেখো যোগ চিহ্ন, তাহলে যোগ করব। প্রত্যেকটার হরে যদি একই জিনিস থাকে তাহলে লসাগু কত কি হবে, প্রত্যেকটার হরে সেম জিনিস রয়েছে শুধু উল্টে পাল্টে, তাহলে লসাগু কি হবে, এটাই কোনো একটার হর লিখে দেবো, এই ভগ্নাংশের হরে যা আছে তাই লিখে দিচ্ছি, কি রয়েছে, টু সি জেড প্লাস টু এ এক্স প্লাস টু বি ওয়াই, এটাকে লিখে দিলাম। এটাই দেখো এখানে রয়েছে, সেটাই আবার এখানে রয়েছে, তাহলে এটাই হলো লসাগু। তাহলে দেখো এখানে উপরে কত রয়েছে, সি জেড প্লাস আবার দেখো এর উপর এখানে কত রয়েছে, বি ওয়াই, লবগুলোকে দেখো লিখছি, আবার দেখো এই লবে কি রয়েছে, এ এক্স। বোঝা গেল ব্যাপারটা? এইটার লবে যা আছে লিখলাম, এইটার লবে যা আছে লিখলাম, লবে যা আছে লিখে দিলাম। তো দেখো এবারে লাস্ট আমরা কি করব, এই জায়গাগুলো থেকে কি কমন যায়, দুই কমন যায় দেখো, তাই না? দেখো এই দেখো দুই, 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 তাহলে কমন যাবে কত, দুই। তাহলে ওপরে সি জেড প্লাস বি ওয়াই প্লাস এ এক্স যেমন আছে আছে, নিচ থেকে কমন যাবে দুই, কমন গেলে থাকবে কি, সি জেড প্লাস এ এক্স প্লাস বি ওয়াই, তাই তো? তাহলে ওপরেও লবেও যা, হরেও কিন্তু ওই সেম জিনিসই রয়েছে উল্টে পাল্টে। এই যেমন দেখো সি জেড, সি জেড, বি ওয়াই, এই দেখো বি ওয়াই, এই দেখো এ এক্স, এই দেখো এ এক্স। তাহলে ওপরে আর নিচে লবে হরে একই জিনিস রয়েছে বলে কেটে দেবো। তাহলে নিচে শুধু পড়ে থাকছে কত, দুই, নিচে পড়ে থাকছে দুই, আর উপরটা তো সব কেটে গেছে মানে কি এক। তাহলে এই হয়ে গেল আমাদের কি অ্যান্সার।
এইটাই হয়ে গেল আমাদের অ্যান্সার। ঠিক আছে, চলো নেক্সট অঙ্কে যাই। তো দেখো এবারে আমরা করব 5-এর দাগের অঙ্কটা। 5-এর দাগের অঙ্কে দেখো বলে দিয়েছে 3 সেমি ও 2 সেমি ব্যাসার্ধ বিশিষ্ট দুটি বৃত্তের কেন্দ্র এ ও বি। তাহলে চলো আগে আমরা এই কাজটা করি, আগে আমরা দুটো বৃত্তকে এঁকে ফেলি। হ্যাঁ, বেশ, এই একটা বৃত্ত আঁকলাম এবং এই একটা বৃত্ত আঁকছি। তো দেখো আমি এইখানে আরেকটা বৃত্তকে আঁকলাম। তো দুটো বৃত্ত রয়েছে, তাহলে বৃত্তের ব্যাসার্ধ, এই হলো বৃত্তের ব্যাসার্ধ। তাহলে এই বৃত্তটার ব্যাসার্ধ এ, এই বৃত্তটার ব্যাসার্ধ হলো বি। খুব ভালো কথা। তারপরে দেখো আমাদের কাছে কি বলেছে, আর কি বলেছে দেখি। বলে দিয়েছে এ আর বি, এবং যেটা বলেছে সেটা হলো 3 আর 2। এই বৃত্তটার ব্যাসার্ধ হলো কত, 3, আর এই বৃত্তটার ব্যাসার্ধ হলো 2। এইবারে বলছে বৃত্ত দুটির তির্যক সাধারণ স্পর্শকের দৈর্ঘ্য 12। তির্যক সাধারণ স্পর্শক মানে এই স্পর্শকটাকে বলে স্পর্শক। সাধারণ স্পর্শক মানে কি, দুটো বৃত্তকেই টাচ করে যাবে। ঠিক আছে, তাহলে এই তির্যক মানে কি, বেঁকা। এই যে দেখো এই স্পর্শকটা কি, বেঁকা। তাহলে এটা হলো কি, তির্যক সাধারণ স্পর্শক। তাহলে এই জায়গাটাতে স্পর্শ করেছে আর এই বৃত্তের এই পয়েন্টে স্পর্শ করেছে। এই যেখানে স্পর্শ করেছে তার আমি একটা নাম দিচ্ছি পি, আর এখানে ভাবো কিউতে স্পর্শ করেছে। তাহলে এই স্পর্শকটার দৈর্ঘ্য দেখো কত বলে দিয়েছে। এই স্পর্শকের দৈর্ঘ্য কিন্তু দেখো বলে দিয়েছে 12। বলে দিয়েছে 12, মানে পি থেকে কিউ হলো কত, 12। এবারে আচ্ছা আমি 12টাকে এখানে লিখছি। হ্যাঁ, এই যে ভাবো পি থেকে কিউ এইটার মাপ হলো 12। এবারে আমাদের কাছে অ্যান্সারে জানতে চেয়েছে এ বির দৈর্ঘ্য কত। এ বির দৈর্ঘ্য কত মানে এই এ থেকে শুরু করে এই বি এর দৈর্ঘ্য কত, মানে এই বৃত্তটার কেন্দ্র থেকে শুরু করে এই বৃত্তটার কেন্দ্রের দূরত্ব কত, মানে বৃত্ত দুটোর কেন্দ্রদ্বয়ের দূরত্ব জানতে চেয়েছে। তাহলে এইটার জন্য আমাদের বৃত্তের স্পর্শক সংক্রান্ত উপপাদ্য যেটা রয়েছে না, বৃত্তের স্পর্শক সংক্রান্ত উপপাদ্য, সেইখানে একটা প্রয়োগ আছে। সেই প্রয়োগে একটা সূত্র আছে, সেটা আমাদের জানতে হবে। তার আগে বলি এই বৃত্তটার ব্যাসার্ধটা 3 আর এই বৃত্তটার ব্যাসার্ধ 2। তাহলে বড় ব্যাসার্ধ কোনটা, এই ব্যাসার্ধটা হলো বড়। তাহলে এই বড় ব্যাসার্ধটাকে না আমরা R1 বলবো। সেটা তোমরা বড় ব্যাসার্ধ বলে নয়, যেটাকে ইচ্ছে R1 বা R2 তোমরা ধরে নিতে পারো, কোনো অসুবিধা নেই। আর এই বৃত্তের ব্যাসার্ধটাকে, এই যে বি কেন্দ্রীয় বৃত্তের ব্যাসার্ধটাকে আমরা R2 বলবো। ঠিক আছে, আচ্ছা এবারে সূত্রটা কি, সূত্রটা হলো তির্যক সাধারণ স্পর্শকের স্কোয়ার। তির্যক সাধারণ স্পর্শকের স্কোয়ার, তির্যক সাধারণ স্পর্শককে আমরা কি লেটার দিয়ে চিহ্নিত করব, টি। তির্যক সাধারণ স্পর্শককে আমরা টি দিয়ে চিহ্নিত করব, যেটার মান দেখো বলেই দিয়েছে কত, 12। ঠিক আছে, আচ্ছা এবারে এই যে এই বি কেন্দ্র থেকে শুরু করে পুরো এই যে এ কেন্দ্র পর্যন্ত এই যে দৈর্ঘ্যটা, এই যে ডিস্টেন্স, এটাকে আমরা ডি দিয়ে চিহ্নিত করব, এবং এর ডিস্টেন্স কত আমি জানি না। ঠিক আছে, তাহলে সূত্রটা হলো, খুব ভালো করে মনে রাখবে, সূত্রটা হলো টি স্কোয়ার সমান সমান ডি স্কোয়ার মাইনাস এই যে দুটো বৃত্তের ব্যাসার্ধের, এই যে দুটো বৃত্তের ব্যাসার্ধের যোগফল, মানে R1 প্লাস R2। এই যে দুটো বৃত্তের ব্যাসার্ধকে আমরা যোগ করব, করে তার স্কোয়ার করব। ঠিক আছে, তাহলে আবারও বলি, তির্যক স্পর্শকের যে দৈর্ঘ্য তার স্কোয়ার সমান সমান দুটো কেন্দ্রের যে দূরত্ব, দুটো কেন্দ্রের মধ্যে যে দূরত্ব, তার যে দূরত্ব তার স্কোয়ার করব, এবং সেখান থেকে আমরা বিয়োগ করব ব্যাসার্ধ দুটোর যে সমষ্টি হবে তার স্কোয়ার করব। ঠিক আছে, তাহলেই হয়ে যাবে। চলো এবার আমরা মান বসাই। টি এর জায়গায় কত বসাবো, টি মানে হলো 12। তাহলে আমরা 12 স্কোয়ার করব, মানে তির্যক স্পর্শকের কেন্দ্রদ্বয়ের মধ্যে যে দূরত্ব তার মাপটা তো জানি না, সেটাই তো বের করব না। আচ্ছা দুটো ব্যাসার্ধ কি কি রয়েছে, একটা ব্যাসার্ধের মাপ 3, আরেকটা ব্যাসার্ধের মাপ হলো 2, তার স্কোয়ার করব, তাদের যোগফলের। তাহলে দেখো এখানে কত হচ্ছে, 12 স্কোয়ার কত, 144 ডি স্কোয়ার। তাহলে এই দেখো 3 আর 2 করলে কত হবে, 5। 5-এর যদি আমরা স্কোয়ার করি তাহলে কত হবে, একেবারে করে দিয়ে 25। তাহলে প্লাস 25টা, এই সরি এখানে মাইনাস আছে, এখানে মাইনাস দিতে হবে। -25টা এবার এই সাইডে আসবে।
আসলে কত হবে +25। তাহলে এখানে দেখো কত হচ্ছে 144 আর 25 যোগ করলে 169। তাহলে এবারে আমরা কি করব, স্কোয়ারটাকে এই সাইডে আনলে কি হবে রুট। তাহলে 169 রুট কত হয় তোমরা তো সবাই জানো, হবে কিন্তু 13। ঠিক আছে, তার মানে বুঝতে পারলে তো ডি এর মান 13। ডি মানে কি, ডি মানে হলো এই যে দুটো বৃত্তের কেন্দ্রদ্বয়ের মধ্যে যে দূরত্ব সেটাকে আমরা বলবো কি ডি বলবো। তার দূরত্ব মানে এই যে এ থেকে বি এর মান কত 13। তাহলে এই তোমাদের হয়ে গেল এ বি ইজুকাল টু কত 13, এ বি ইজুকাল টু 13। এটাই হলো আমাদের অ্যান্সার। ঠিক আছে, চলো নেক্সট অঙ্কে যাই। তো দেখো এবারে কিন্তু আমরা করব ছয়ের দাগের অঙ্কটা, এবং ছয়ের দাগের অঙ্কটা প্রচন্ড ইম্পর্টেন্ট। দেখো বলে দিয়েছে এ কমা বি কমা সি কেন্দ্রীয় তিনটি বৃত্ত পরস্পরকে বহিঃস্পর্শ করেছে। তাহলে দেখো তিনটে বৃত্ত রয়েছে, তিনটে বৃত্ত। দেখো এই একটা বৃত্ত, এই একটা বৃত্ত, এবং এই একটা বৃত্ত। দেখো তিনটে বৃত্তই তিনটে বৃত্তকে স্পর্শ করেছে। তাই তো প্রথম বৃত্তটার আমি কেন্দ্র দিচ্ছি এ, তারপরের বৃত্তটার কেন্দ্র হলো বি, এবং এই বৃত্তটার কেন্দ্র হলো সি। দেখো এরপরে আমাদের কি বলে দিয়েছে, কয়েকটা মাপ বলে দিয়েছে। এ বি হলো 5 সেমি, এই যে দেখো বলে দিয়েছে এ বি কত সেমি, 5 সেমি, খুব ভালো কথা। তারপরে দেখো বলে দিয়েছে এসি 6 সেমি, দেখো এসি 6 সেমি, খুব ভালো কথা। তারপরে বিসি তার দৈর্ঘ্য হলো কত 7 সেমি। এবারে আমাদের কাছে জানতে চেয়েছে এ কেন্দ্রীয় বৃত্তের ব্যাসার্ধ কত। খুব ভালো করে দেখবে, এই হলো এ কেন্দ্রীয় বৃত্ত, তার ব্যাসার্ধ হলো কেন্দ্র থেকে পরিধি পর্যন্ত এই লাইনটা ব্যাসার্ধ, আবার এই লাইনটাও ব্যাসার্ধ, দুটোই হতে পারে ব্যাসার্ধ, তাই না। বি কেন্দ্রীয় বৃত্তের ব্যাসার্ধ কোনটা, বি কেন্দ্রীয় বৃত্তের ব্যাসার্ধ এই দেখো বি থেকে এই এতটা পর্যন্ত ব্যাসার্ধ, বি থেকে এইটাও হতে পারে ব্যাসার্ধ, বি থেকে এইটাও হতে পারে ব্যাসার্ধ। বোঝা গেল, এ কেন্দ্রীয় বৃত্তের ব্যাসার্ধ কোনটা বুঝতে পারলে, এইটা, এইটা। বি কেন্দ্রীয় বৃত্তের ব্যাসার্ধ এইটা, এইটা। চলো এবারে সি কেন্দ্রীয় বৃত্তের ব্যাসার্ধ করি। এই দেখো কেন্দ্র থেকে পরিধি পর্যন্ত এটা ব্যাসার্ধ, আবার দেখো কেন্দ্র থেকে পরিধি পর্যন্ত এইটা ব্যাসার্ধ। তাহলে বুঝতে পারলে তো সি এর দুটো ব্যাসার্ধ, এ এর দুটো ব্যাসার্ধ, আর বি এর দুটো ব্যাসার্ধ। এইবারে দেখো বইয়ের মধ্যে বলে দিয়েছে এ বি সমান সমান 5। তার মানে এ থেকে শুরু করে বি পর্যন্ত টোটাল মাপ হলো কত 5। আচ্ছা, এ থেকে এই পয়েন্টের মাপ কত, এই পয়েন্টের মাপ কত তোমরা বলো। জানি, জানি না। এ থেকে এই পয়েন্টের মাপ কত আমি জানি না। আমি ধরে নিচ্ছি এই যে এ থেকে শুরু করে এই পয়েন্টের মাপ হলো এক্স, মানে ব্যাসার্ধটা হলো এক্স। কারণ দেখো কেন্দ্র থেকে পরিধি পর্যন্ত লাইনকেই তো আমরা ব্যাসার্ধ বলি, তাই না। এই যে দেখো কেন্দ্র থেকে পরিধি পর্যন্ত লাইন ব্যাসার্ধ। তাহলে এ কেন্দ্রীয় বৃত্তের ব্যাসার্ধ যদি হয় এক্স, তাহলে এই তো এই এ কেন্দ্রীয় বৃত্তের ব্যাসার্ধ এইটাও কত হবে এক্স হবে। ক্লিয়ার। এবারে বি কেন্দ্রীয় বৃত্তের ব্যাসার্ধ কত, মানে এই যে বি কেন্দ্রীয় বৃত্তের ব্যাসার্ধ মানে এখান থেকে এতটা, এখান থেকে এই এতটা বি কেন্দ্রীয়, বি এর কেন্দ্র থেকে এই এতটা পর্যন্তের মাপ আমি জানি না, ধরে নিচ্ছি ওয়াই। তাহলে বি কেন্দ্রীয় বৃত্তের ব্যাসার্ধ যদি হয় ওয়াই, তাহলে এটাও তো বি কেন্দ্রীয় বৃত্তের ব্যাসার্ধ, এখান থেকে এতটাও তো ব্যাসার্ধ, তাহলে এইটাও কত হবে ওয়াই হবে। ক্লিয়ার। চলো এবারে দেখো সি কেন্দ্রীয় বৃত্তের ব্যাসার্ধ কত আমি জানি না, মানে এই যে এইখান থেকে এতটার মাপ কত আমি জানি না, আমি ধরে নিচ্ছি জেড। তাহলে এই যে এইখান থেকে এতটার মাপও কত হবে জেড, একই তো, সি কেন্দ্রীয় বৃত্তের ব্যাসার্ধ জেড। তাহলে সি এর ব্যাসার্ধ জেড, এই দেখো সি এর ব্যাসার্ধ জেড। এ কেন্দ্রীয় বৃত্তের ব্যাসার্ধ এক্স ধরে নিলাম, বি কেন্দ্রীয় বৃত্তের ব্যাসার্ধ ওয়াই ধরে নিলাম। ঠিক আছে, চলো এইবারে খুব ভালো করে কিন্তু দেখবে তোমরা, কি দেখবে অঙ্কতে খুব ভালো করে দেখো। তাহলে এইখান থেকে এতটা, এতটার টোটাল মাপ কত, এখান থেকে এতটা এক্স, আবার এইখান থেকে এতটা কি ওয়াই, তাই না। তাহলে টোটাল এই লাইনটার মাপ কত, টোটাল এই লাইনটার মাপ হলো, টোটাল এই লাইনটার মাপ হলো এখান থেকে এতটা ওয়াই, আর এইখান থেকে এতটা এক্স। তাহলে টোটাল মাপ হলো কি এক্স প্লাস ওয়াই, এক্স প্লাস কি ওয়াই, বোঝা গেল। এবং এক্স প্লাস ওয়াই কত হবে, এই যে দেখো এখান থেকে এতটার মাপ এ বি বলেই দিয়েছে কত 5। এই যে এ থেকে বি এর মাপ কত, এ থেকে বি এর মাপ বলেই দিয়েছে 5।
তাহলে আমি এখানে কত লিখবো? 5। বোঝা গেল? 1 নাম্বার সমীকরণ। চলো এবারে এইখানটাতে আসি। এইখান থেকে এতটার মাপ কত? ওয়াই। আবার এইখান থেকে এতটার মাপ কত? জেড। বোঝা গেল? দেখো এখান থেকে এতটার মাপ কত? ওয়াই। এইখান থেকে এতটার মাপ কত? জেড। তাহলে টোটাল টোটাল একদম বি থেকে শুরু করে সি এর মাপ কত? বি থেকে শুরু করে সি এর মাপ কত? তাহলে এই ওয়াই আর জেড কে আমরা কি করব? যোগ করব, তাহলেই হয়ে যাবে। ওয়াই আর জেড কে আমরা কি করব? যোগ করব, তাহলেই হয়ে যাবে। তাহলে ওয়াই জেড কে যোগ করব মানে কি? এই বি থেকে টোটাল এই সি এর মাপটা কত? বি থেকে শুরু করে সি এর মাপটা কত? এই দেখো বি সি এর মাপ হলো 7। এই হলো 2 নম্বর সমীকরণ। লাস্ট এইবারে দেখবে খুব ভালো করে, দেখো এইখান থেকে শুরু করে এতটা এক্স, আবার এইখান থেকে শুরু করে এতটা জেড। তাহলে টোটাল এইখান থেকে এতটার মাপ কত? এইটুকুনি জেড আর এইটুকুনি এক্স, তাই তো? এক্স জেড। তাহলে আমরা কি লিখবো? এক্স প্লাস জেড এর টোটাল মাপ কত? এক্স প্লাস জেড এর মাপ কত? তার মানে পুরো এ থেকে শুরু করে পুরো সি এর মাপ কত? এ থেকে শুরু করে পুরো সি এর মাপ, এই দেখো এসির মাপ হলো টোটাল 6। তাহলে এই আমাদের হয়ে গেল পুরো ব্যাপারটা। বোঝা বোঝা গেল তো পুরো ব্যাপারটা? তাহলে এবারে চলো আমরা এই 1 নম্বর, 2 নম্বর আর 3 নম্বরকে যোগ করে দিই। যোগ করলে কত হবে? দুটো এক্স যোগ করলে কত? 2x। এই দেখো দুটো ওয়াই যোগ করলে কি? 2y। দুটো জেড, এই জেড আর জেড যোগ করলে কত? 2z। ঠিক আছে, 2z। এইটাকে এবারে যোগ করি। 7 আর 5-এ কত? 5 আর 7-এ কত? 12, 12 আর 6 18। চলো এখানেও 2, এখানেও 2, এখানেও 2, 2 কমন নিলে থাকছে কি? এক্স প্লাস ওয়াই প্লাস জেড সমান সমান 18। তাহলে দেখো 2 এখান থেকে 2 কাটবে, এখান থেকে 2 কাটলে কত? 9, তাই না? তাহলে আমরা দেখো এক্স প্লাস ওয়াই প্লাস জেড সমান সমান কত পেলাম? পেলাম কিন্তু 9। এই হলো আমাদের 4 নাম্বার সমীকরণ। ঠিক আছে, তাহলে আমরা এক্স প্লাস ওয়াই প্লাস জেড এর মান কত পেয়েছি? 9। এইবারে আমাদের কাছে কি জানতে চেয়েছে? আমাদের কাছে জানতে চেয়েছে বিসি এর দৈর্ঘ্য কত, তাই তো? না, বিসি এর দৈর্ঘ্য নয়, আমাদের কাছে জানতে চেয়েছে যেটা, সেটা হলো এ কেন্দ্রীয় বৃত্তের ব্যাসার্ধ কত? এ কেন্দ্রীয় বৃত্তের ব্যাসার্ধ। তাহলে এই তো আমাদের এ কেন্দ্রীয় বৃত্ত, তার ব্যাসার্ধ মানে আমাকে এই যে এইখান থেকে এইটার মান বের করতে হবে, বা এখান থেকে এইটার মানও আমরা বলতে পারি বের করতে হবে। মানে সোজাসাপটা কথায় আমাকে এক্স এর মান বের করতে হবে। তাহলে আমরা এক্স এর মান কি করে বের করব? দেখো আমরা এক্স প্লাস ওয়াই প্লাস জেড এর সমষ্টি থেকে যেখানে এক্স নেই, যেটার মধ্যে এক্স নেই, মানে এই যে ওয়াই প্লাস জেড কে বাদ দেব, তাহলেই হয়ে যাবে, তাই না? বোঝা গেল ব্যাপারটা? কি বললাম? ব্যাপারটা বললাম এক্স প্লাস ওয়াই প্লাস জেড তার সমষ্টি থেকে আমি কাকে বাদ দেবো? যার মানটাকে আমি চাইছি এক্স এর মান, তাহলে এক্সটা বাদ দিয়ে, এক্স নেই কোথায়? এখানে দেখো এক্স নেই, এখানে শুধু ওয়াই আর জেড রয়েছে, এইটার সমষ্টিকে বাদ দেবো, তাহলেই আমাদের হয়ে যাবে। চলো সেই কাজটাই করে ফেলি। তাহলে সেই কাজটাই আমরা করে ফেলি। তাহলে দেখো আমরা কি করবো? এই যে দেখো এক্স প্লাস ওয়াই প্লাস জেড, এক্স প্লাস ওয়াই প্লাস জেড, সেখান থেকে আমি বাদ দেবো। কাকে বাদ দেবো বললাম? এই যে আমি ওখান থেকে মুছে দিলাম যদিও মানটাকে, সেটা হলো ওয়াই প্লাস জেড এর মানটাকে বাদ দেবো। ওয়াই প্লাস জেড এর মান, ওয়াই প্লাস জেড এর মান কত? আচ্ছা, এক্স প্লাস ওয়াই প্লাস জেড এর মান কত? 9। সেখান থেকে আমি বাদ দেবো, 9 এখানে লিখলাম, সেখান থেকে বাদ দেবো কাকে? এই যে ওয়াই প্লাস জেড। ওয়াই প্লাস জেড মানে কত? বিসি এর মানটা কত ছিল যেন? মুছে দিলাম আমি। বিসি এর মানটা ছিল 7, সেই 7কে আমি বাদ দেবো। ঠিক আছে, এইটার মান আমি এক্ষুনি ছিল এখানে মুছে দিয়েছি ভুল করে। তাহলে দেখো ব্র্যাকেট তুলে দিয়ে লিখি, হ্যাঁ, ওয়াই মাইনাসে প্লাসে মাইনাস জেড। তাহলে 9 থেকে 7 বিয়োগ করলে কত? 2। এই দেখো মাইনাস ওয়াই প্লাস ওয়াই কাটবে, প্লাস জেড মাইনাস জেড কাটবে, পড়ে থাকবে এক্স। তাহলে এক্স সমান সমান কত পেলাম? এই যে 2 পেলাম, হয়ে গেল। তাহলে এই এক্স এর মানটা কত? এ কেন্দ্রীয় বৃত্তের ব্যাসার্ধ 2। এ কেন্দ্রীয় বৃত্তের ব্যাসার্ধ 2। ঠিক আছে, এই আমাদের হয়ে গেল।
ছয়েরটা চলে যাব সাতের দাগে। দেখো এবারে আমরা করব সাতের দাগেরটা। সাতের দাগে দেখো বলে দিয়েছে ত্রিভুজ এবিসি এর বিডি এবং সিই মধ্যমাদ্বয় পরস্পরের ওপর লম্ব। তাহলে দেখো যতটা বলেছে আমরা আগে এঁকে ফেলি। দেখো এই হলো একটা ত্রিভুজ, এই হলো একটা ত্রিভুজ, ত্রিভুজের নাম হলো এ বি এবং সি। এবং দেখো তারপরে দেখো কি বলেছে, খুব ভালো করে দেখবে, লক্ষ্য করবে। বলে দিয়েছে বিডি, বিডি, তাহলে এই দেখো এই হলো বিডি, একটা মধ্যমা, বিডি হলো একটা মধ্যমা। এবং দেখো বলেছে পরের মধ্যমাটা সিই মধ্যমাদ্বয়, এই দেখো সি ই, তাহলে এই জায়গাটায় আমি নাম দিচ্ছি ই বলে। তাহলে যে জায়গাটাতে ছেদ করেছে এই জায়গাটায় বলেছে কি সমকোণে পরস্পরের ওপর লম্ব, তার মানে এখানে কি হয়েছে, এখানে 90 ডিগ্রি কোণ উৎপন্ন হয়েছে আর কি, এই হলো কথা। ঠিক আছে, এখানে 90 ডিগ্রি কোণ উৎপন্ন হয়েছে সমকোণে, এখানে লম্ব বলেছে মানে 90 ডিগ্রি কোণ উৎপন্ন হয়েছে। এবারে দেখো কি বলেছে এবি 6, মানে এই যে এ থেকে তোমার পুরো বি পর্যন্ত এই বাহুটা হলো তোমার 6 সেমি, মানে পুরো একদম এইখান থেকে পুরো এতটা পর্যন্ত 6 সেমি। তারপরে দেখো বলে দিয়েছে এসি, মানে এই যে এসি মানে এখান থেকে এই এতটা পর্যন্ত কত, 8 সেমি। তারপরে আমাদের কি বলেছে বিসি এর দৈর্ঘ্য কত, মানে এই বাহুটার দৈর্ঘ্য কত। মনে রাখবে সূত্র আছে, সূত্রটা হলো এই বাহুটার স্কোয়ার এবি স্কোয়ার প্লাস এই বাহুটার স্কোয়ার এসি স্কোয়ার সমান সমান বিসি এর 5 গুণের স্কোয়ার, বিসি 5 বিসি স্কোয়ার। ঠিক আছে, মনে থাকবে কি বললাম, এটা কিন্তু একটা প্রয়োগ থেকে প্রমাণিত, ক্লাস 10এই একটা প্রয়োগ আছে সেখান থেকেই দেখো রয়েছে। সেটা হলো কি এই বাহুটার স্কোয়ার, এই যে এস এবি এইটার স্কোয়ার আর এইটার স্কোয়ারের যোগফল, মানে এই যে এবি স্কোয়ার আর এসি স্কোয়ারের যোগফল হবে এই বিসি স্কোয়ারের 5 গুণ, এই বিসি স্কোয়ারের কি হবে 5 গুণ হবে। ঠিক আছে, তাহলে চলো এবির মান কত, এবির মান 6 বসিয়ে দেব, মাথায় স্কোয়ার। এসির জায়গায় কত বসাবো 8, জানি আমরা 8-এর স্কোয়ার 5, তারপরে বিসি তার মাথাতে বসাবো স্কোয়ার। আচ্ছা চলো 6-এর স্কোয়ার কত হবে 36, 8-এর স্কোয়ার কত হবে 64, তারপরে বিসি এর মাথাতে স্কোয়ার যেমন আছে আছে, তাহলে দেখো যোগ করলে কত পাচ্ছি 36 আর 64 যোগ করলে হবে 100। 5টা দেখো গুণ রয়েছে একেবারে এই সাইডে পাঠিয়ে দিচ্ছি, হ্যাঁ ভাগ, তাহলে হবে তাহলে দেখো এখানে কত হবে, কাটাকুটি করে দিই, এখানে হবে এখানে 5 রয়েছে তো 5 একে 5, 5 20 100। তাহলে এখানে আমরা এই যে 20, খুব ভালো করে দেখবে এই তো 20, এই স্কোয়ারটাকে বিসি এর মাথায় স্কোয়ারটাকে এই দিকে পাঠাবো, রুট হবে। তাহলে 20-র রুট কত হবে খুব ভালো করে দেখো, 20কে আমি যদি এটাকে ওখানে মুছে দিচ্ছি, হ্যাঁ উৎপাদকে বিশ্লেষণ করি তাহলে কত হবে 2 দিয়ে করলে 10, আবার 2 দিয়ে করলে 5, মানে দুটো 2, তার মানে এখানে হবে কত 2-এর স্কোয়ার আর কত 5, তাহলে রুটের বাইরে কে বেরোবে 2টা বেরোতে পারবে, তাহলে আমি এই সাইডে করি, 2টা বেরোতে পারবে 5টা তো বেরোতে পারবে না, ইজুকাল টু বিসি। তাহলে বিসি এর মান কত, বিসি ইজুকাল টু হলো তোমার 2√5, তাহলে এই হয়ে গেল অ্যান্সার। তার মানে এই বাহুটা, এই যে এই বাহুটা হলো কত 2√5, হয়ে গেল অঙ্ক শেষ। ঠিক আছে, নেক্সট অঙ্কে যাব। দেখো এবারে আমরা করব 8-এর দাগের অঙ্কটা। তো দেখো 8-এর দাগের অঙ্কে বলে দিয়েছে এক্স ইজুকাল টু, না এক্স কস থিটা ইজুকাল টু 3। তাহলে দেখো আমি এখানে লিখি এক্স কস থিটা সমান সমান 3। তারপরে দেখো বলছে ওয়াই কট থিটা ইজুকাল টু 4, ওয়াই কট থিটা ইজুকাল টু বলে দিয়েছে 4। এবারে আমাদের কাছে জানতে চেয়েছে এক্স ও ওয়াই এর থিটা বর্জিত সম্পর্কটি, মানে এক্স আর ওয়াই সম্পর্ক বের করতে হবে যেখানে কোনো থিটা ফিটা ভাই থাকা চলবে না। তো আমরা দেখো কি করব, দেখো এক্সটা কি রয়েছে এখানে গুণ রয়েছে, এই সাইডে পাঠিয়ে দিই তাহলেই কি হয়ে যাবে ভাগ, তাহলে cos থিটা ইজুকাল টু আমরা কত পাবো, পাবো কিন্তু এক্স বাই এই সরি 3/x, তাই তো 3/x পাবো। আচ্ছা এবারে তোমরা বলবে, আমি বলবো না, কজের উল্টো কি বলো, কজের উল্টো আমরা জানি, কজের উল্টো হলো কিন্তু সেক, তাই তো, কজের উল্টো হলো সেক।
তাহলে আমরা এইটাকে এরকম ভাবে লিখতে পারি 1/sec থিটা, তাই তো? আচ্ছা, তাহলে দেখো কজের আমি উল্টো কি লিখলাম, সেক। এইবারে আমরা কি করব, সমান চিহ্নের এই দিকটাও উল্টে দেবো, এই দিকটাও উল্টে দেব। তাহলে দেখো আমি যদি উল্টে দিই তাহলে কি হবে, 1/সেকটা উল্টে গেলে কি হবে, সেক থিটা সমান সমান কি হবে, ওপরে এক্স নিচে 3। বোঝা গেল আমি কি করলাম, আমি এখানে কি করলাম, কজ মানে কি লিখতে পারি আমরা, কজ মানে আমরা কি লিখতে পারি, 1/সেক না, সেটাই তো লিখলাম। কজের উল্টো কি, 1/সেক, কজ মানে 1/সেক, সেটাই করলাম। তাহলে আশা করি এই জায়গাটা সবাই বুঝতে পারলে। এইবারে চলে আসবো এই দিকে, ওয়াইটা দেখো গুণ রয়েছে, ওই সাইডে পাঠিয়ে দিই। তাহলে হবে কট থিটা সমান সমান হবে 4/ওয়াই। এবার তোমরা বলো কট মানে আমরা কি বলতে পারি, কটের উল্টো কি, ট্যান তো। তাহলে আমরা কি বলতে পারি, কট মানে হলো কি 1/tan থিটা। আর এখানে কত রয়েছে, 4/ওয়াই। উল্টে লিখবো 1/tan কে, এটাকেও উল্টাবো এটাকেও উল্টাবো, মানে ট্যানটাকে লিখবো ওপরে নিচে 1, আর এখানে কত লিখবো, y/4। ঠিক আছে, এবারে দেখো নিচে 1-এর কোনো মূল্য নেই, আর লিখছি না। তাহলে আশা করি এটা সবাই বুঝতে পারলে। চলো, যদি বুঝে গিয়ে থাকো এবারে আমরা যে সূত্রটা লিখবো সেটা তোমরাই বলবে এই জায়গাটা দেখে, সেক থিটা টেন থিটা। মনে পড়ছে সূত্রটা, সূত্রটা হলো এই যে এই সূত্রটা মনে পড়ছে সবাই এর, সেক স্কোয়ার থিটা মাইনাস টেন স্কোয়ার থিটা ইজুকাল টু 1। মনে পড়লো? তাহলে চলো সেকের জায়গাতে কত লিখবো, সেক মানে হলো x/3, যেহেতু এখানে স্কোয়ার আছে আমরাও কি করব, স্কোয়ার দেব। টেনের জায়গায় কত লিখবো, এই দেখো টেন মানে হলো y/4, তাহলে আমরা কত লিখবো, y/4। যেহেতু দেখো এখানে স্কোয়ার আছে তাহলে আমরাও কি দেবো এখানে, স্কোয়ার ইজুকাল টু 1। চলো এবারে আমি এই সাইডে করি, আচ্ছা ওপরের অংশটাকে মুছে দিয়ে করি, হ্যাঁ ওপরের এই অংশটাকে এবারে মুছে দিই, দিয়ে করছি। তাহলে দেখো আমি যদি ব্র্যাকেট তুলে দিই তাহলে এই স্কোয়ারটা কোথায় বসবে, এখানে আর এখানে। তাহলে হবে কত, এক্স এর স্কোয়ার বাই 3-এর মাথায় স্কোয়ার বসলে 9। আবার দেখো এই ব্র্যাকেটটা উঠে গেলে স্কোয়ারটা একবার এখানে একবার এখানে, ওয়াই এর স্কোয়ার, আর 4-এর মাথায় স্কোয়ার বসলে কত হবে, 16 ইজুকাল টু 1। এখানে কিন্তু অঙ্কটা হিসেব মতো শেষ, শেষ করলেও করতে পারো, আবার যদি চাও আর একটু লসাগু করে অঙ্কটা করবে তাহলে করতেও পারো। এখানেও যদি অঙ্কটা ছেড়ে দাও কোনো অসুবিধা হবে না। তবু আমি একটু অঙ্কটা করছি, দেখো 9 আর 16-র লসাগু কত, 144। 9 দিয়ে 144-কে ভাগ করলে হবে 16, তার সঙ্গে এক্স স্কোয়ারকে গুণ করব, করলে কত হবে 16 এক্স এর স্কোয়ার। 16 দিয়ে 144-কে ভাগ করলে হবে 9, 9-এর সঙ্গে আমরা ওয়াই স্কোয়ারকে গুণ করব, 9 ওয়াই এর স্কোয়ার। তাহলে 144টা দেখো দাগের নিচে রয়েছে মানে ভাগ, এই সাইডে গেলে একের সাথে গুণ হয়ে যাবে। তাহলে কত হবে 16 এক্স এর স্কোয়ার 9 ওয়াই এর স্কোয়ার। তাহলে দেখো 144-এর সঙ্গে 1 গুণ করলে কত হবে 144। হয়ে গেল অঙ্ক শেষ। এই হয়ে গেল আমাদের এক্স আর ওয়াই এর মধ্যে সম্পর্ক। ঠিক আছে, এই হয়ে গেল আমাদের অঙ্ক শেষ। এখানেও এত দূর অঙ্কটা করতে পারো, আবার চাইলে এখানেও অঙ্কটাকে শেষ করে দিতে পারো, কোনো অসুবিধা নেই। চলো নেক্সট অঙ্কে যাই। দেখো এবারে আমরা করব 4-এর দাগের 9-এরটা। তো দেখো 9-এরটাতে বলে দিয়েছে দেখো 2 tan থিটা, না সরি tan 2 থিটা, সরি tan 2 থিটা, তারপরে দেখবে বলে দিয়েছে tan 3 থিটা ইজুকাল টু 1 হলে আমাদের কাছে জানতে চেয়েছে থিটার মান কত। তাহলে দেখো প্রথমে আমরা কি করব, দেখো tan 2 থিটাটা দেখো এখানে গুণ রয়েছে, এই সাইডে নিয়ে যাব, তাহলে কি হবে ভাগ হয়ে যাবে, আর tan 3 থিটা এইদিকে যেমন আছে থাক। তাহলে কত হবে tan 2 থিটা, বোঝা গেল, গুণ ছিল এইদিকে গিয়ে ভাগ হয়ে গেল। তাহলে বলো 1/tan মানে আমরা কি লিখতে পারি, 1/tan মানে tan এর উল্টো কি, বলো বলো বলো, tan এর উল্টো হলো cot। তার মানে আমরা কি লিখতে পারি, 1/tan এর জায়গায় আমরা লিখতে পারি cot 2 থিটা, তাই তো, বোঝা গেল। এইবারে তোমাদেরকে পূরক কোণের ধারণা করিয়েছিলাম, সেখানে যে সূত্র ছিল সেই সূত্র কি মনে আছে? যদি মনে না থাকে একবার দেখে নাও। এই সূত্রগুলো আশা করি তোমাদের মনে আছে, যে
কট থিটা সমান সমান কত হয়? কট থিটা সমান সমান দেখবে আমি করিয়েছিলাম টেন 90 ডিগ্রি মাইনাস থিটা, মনে পড়েছে? আবার একইভাবে টেন থিটা ইজুকাল টু কত হয়? টেন থিটা ইজুকাল টু হয় কট 90 ডিগ্রি মাইনাস থিটা। কট 90 ডিগ্রি মাইনাস থিটা, এই সূত্রগুলো আশা করি মনে আছে। তাহলে তোমরা আমাকে বলো আমি এখানে কট টু থিটার জায়গাতে কত লিখবো? কট টু থিটা বলো। কট থিটার জায়গায় আমরা লিখবো টেন 90 ডিগ্রি মাইনাস থিটা। তাহলে আমি কি লিখবো? টেন 90 ডিগ্রি মাইনাস, শুধু এখানে থিটা আছে বলে এখানে থিটা বসেছে, এখানে টু থিটা আছে বলে আমরা এখানে কি বসাবো? টু থিটা। আর এইটা যেমন আছে থাক। কি রয়েছে? টেন থ্রি থিটা। তাহলে কি কি কাটবে দুটো সাইডে? দেখো এই সাইডেও টেন, এই সাইডেও টেন, টেন আর টেন কেটে দাও। থ্রি থিটা যেমন আছে আছে, মাইনাস টু থিটা এই সাইডে আসবে, প্লাস টু থিটা সমান সমান 90 ডিগ্রি। তাহলে এখানে কত পাচ্ছি আমরা? দুটোকে যোগ করলে হবে ফাইভ থিটা সমান সমান 90 ডিগ্রি। তাহলে পাঁচটা কি রয়েছে? গুণ, এই সাইডে চলে গেলে ভাগ। তাহলে হবে থিটা ইজুকাল টু হবে 90কে 5 দিয়ে ভাগ করে দাও, হয়ে যাবে কত? 18 ডিগ্রি। তাহলে থিটার মান কত পেয়ে গেলাম? 18। এটা শেষ হয়ে গেল। তো দেখো এবারে আমরা করব কতটা? 10এরটা। এই তো 9 হয়ে গেল। দেখো 10এর দাগে কি বলে দিয়েছে? বলে দিয়েছে একটা গোলকের ব্যাসার্ধ ক্যাপিটাল লেটারে আর। দেখো ব্যাসার্ধ কত বলে দিয়েছে? গোলকের ব্যাসার্ধ, তাও আবার বলেছে গোলকের ব্যাসার্ধ ক্যাপিটাল লেটারে আর, বাবা। তারপরে দেখো বলে দিয়েছে চোঙের ব্যাসার্ধ, এটা গোলক, গোলক বলে আমি লিখে রাখি, হ্যাঁ, গোলক, গোলক ব্যাসার্ধ। আর গোলকের লিখতে পাচ্ছি না। চোঙের ব্যাসার্ধ দেখো বলে দিয়েছে স্মল লেটারে আর, খুব ভালো কথা। তারপরে দেখো বলে দিয়েছে উচ্চতা, উচ্চতা কার উচ্চতা? চোঙের উচ্চতা, চোঙ উচ্চতা, চোঙ উচ্চতা বলে দেখো আমি লিখছি এইচ। ও আমরা তো জানি এইচ, এখানে দেখো বলে দিয়েছে 9/2 আর, উচ্চতাটা বলে দিয়েছে কত? 9/2 আর, 9/2 আর, খুব ভালো কথা। অ্যান্সারে আমাদের কাছে কি জানতে চেয়েছে? গোলক আর চোঙের আয়তন সমান। লিখি গোলক আর চোঙের আয়তন সমান। গোলকের আয়তন আমরা কি জানি? 4/3 পাই আর কিউব সমান চোঙের আয়তন পাই আর স্কোয়ার এইচ। তাই তো? এইবারে এই জায়গাটা সবাই একটু ভালো করে খেয়াল করবে। দেখো এটা আমি কিসের আয়তন লিখেছি? গোলকের। আচ্ছা গোলকের এইটা কি? আরটা কি? ব্যাসার্ধ তো। গোলকের ব্যাসার্ধকে কিন্তু স্মল লেটারে লিখলে চলবে না, দেখো বলেই দিয়েছে গোলকের ব্যাসার্ধ ক্যাপিটাল লেটারে আর। তাহলে এখানে আমরা লিখবো কি? ক্যাপিটাল লেটারে আর। ঠিক আছে, মনে থাকবে? আচ্ছা তাহলে চলো 4/3 পাই ক্যাপিটাল লেটারের আর, তারপরে কিউব দেব। আচ্ছা সমান সমান, এইবারে দেখো পাই, এটা এই আরটা কি? এই আরটা হলো চোঙের ব্যাসার্ধ। তাহলে চোঙের ব্যাসার্ধকে কিন্তু ক্যাপিটাল লেটারে আরেই লিখতে বলছে। ঠিক আছে, লিখে ফেলি, ভালো কথা। এইচ মানে কি? চোঙের উচ্চতা কত বলে দিয়েছে? চোঙের উচ্চতা 9/2, আমি দেখো এখানে লিখবো গুণ চিহ্ন দিয়ে 9/2 আর। ঠিক আছে, তাহলে দুদিক থেকে কি কি কাটবে? পাই আর পাই কেটে গেল। তাহলে এখানে দেখো থাকছে কত? 4/3 আর কিউব। আচ্ছা আর স্কোয়ার আর আর কে, ও সরি এখানে 9/2 রয়েছে, সরি। তাহলে দেখো আর স্কোয়ার আর আর কে যদি আমি গুণ করি তাহলে কি পাবো? আর কিউব পাবো। আর এখানে 9/2 যেমন আছে থাক। ঠিক আছে, 9/2 যেমন আছে আছে। তাহলে এই যে এই 4/3টাকে না আমি সমান চিহ্নের এই সাইডে নিয়ে চলে যাচ্ছি। বা এটা না করে আমরা একটা কাজ করতে পারি, এই যে তিনটাকে দেখো, এই যে নিচে দেখো বসে রয়েছে এই তিনটাকে, আচ্ছা এইটাকে এই 4/3টাকে সমান চিহ্নের এই দিকে নিয়ে চলে যাই, হ্যাঁ। তাহলে দেখো আর কিউব এদিকে যেমন আছে থাক, আর কিউব থাক। আচ্ছা এই আর কিউবটা দেখো এখানে গুণ রয়েছে, তাই না? এখানে গুণ রয়েছে, এই স্মল আর এর কিউবটা গুণ রয়েছে, এই দিকে চলে আসলে কি হবে? ভাগ হবে। আচ্ছা এখানে 9/2 যেমন আছে থাক। এই যে 4/3 দেখতে পাচ্ছ তো, এই যে 4/3টা এখানে তো গুণ রয়েছে, এই সাইডে চলে গেলে উল্টে যাবে, 3/4 হবে, তাই না? তাহলে কাটাকুটি তো কিছু যাচ্ছেই না, তাহলে কি হবে শেষ পর্যন্ত? ক্যাপিটাল আর এর কিউব স্মল আর এর কিউব। তাহলে এখানে হবে 9 আর 3 কত? 27, 2 আর 4 কত? 8।
তাহলে এবার আমি এই সাইডে করি অঙ্কটা। এই যে কিউবগুলো এই সাইডে গেলে কি হবে, কিউব রুট হয়ে যাবে, ক্যাপিটাল লেটারে আর বাই স্মল লেটারে আর, তার মানে কি 27-এর মাথাতেও হবে কিউব রুট, আবার 8-এর মাথাতেও হবে কি কিউব রুট। তাহলে হবে কত, এখানে হবে 27-এর কিউব কত হবে, এই 27-এর কিউব রুট কত হবে 3, আর 8-এর কিউব রুট কত হবে 2। তাহলে ক্যাপিটাল লেটারে আর ইস টু স্মল লেটারে আর সমান সমান কত হবে 3:2। এই তো হয়ে গেল। তাহলে এই ব্যাপারটা আশা করি বুঝতে পারলে। চলো, এই আমাদের হয়ে গেল 10। তো দেখো এবারে আমরা করব কতর দাগ, করব কিন্তু 11-র দাগ। 11-র দাগে দেখো বলে দিয়েছে একটা সমকোণী চৌপল মানে আয়তঘনকের দৈর্ঘ্য প্রস্থ উচ্চতার সমষ্টি। তাহলে দেখো দৈর্ঘ্য কত আমি জানি না, আমি ধরে নিচ্ছি এ, প্রস্থ মানে কত জানি না ধরে নিচ্ছি বি, আর উচ্চতা মানে ধরে নিচ্ছি সি। তাহলে এই হলো দৈর্ঘ্য প্রস্থ উচ্চতার সমষ্টি। দেখো কত বলে দিয়েছে, বলে দিয়েছে 5√3 লিখলাম। তারপরে দেখো বলে দিয়েছে ইহার কর্ণের দৈর্ঘ্য, কর্ণের দৈর্ঘ্য আমরা কি জানি রুট, তারপরে আমরা কি জানি এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার, তাই তো, মানে দৈর্ঘ্যের স্কোয়ার প্রস্থ স্কোয়ার উচ্চতা স্কোয়ার তাদের রুট করব। এবং দেখো সেটা আমাদের বলে দিয়েছে 3√5, তাই তো 3√5। তো দেখো এবারে অঙ্কটা খুব ভালো করে দেখবে। দেখো এবারে আমি না এই রুটটাকে তুলে দিতে চাই, এই রুটটাকে যদি তুলে দিতে চাই তাহলে আমাকে কি করতে হবে, আমাকে এই যেটা রয়েছে না স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার, এই যে রুট তার বাইরে আবার একটা আমাকে স্কোয়ার আনতে হবে। তাহলে এই দিকে আনলে এই দিকেও আনতে হবে, বোঝা গেল? তাহলে আমি কি করলাম, উভয় পক্ষে বর্গ করলাম, এই দিকে আর এই দিকে করলেই কি হবে, এই রুটটা উঠে যাবে। তাহলে রুটটা উঠে গেলে কত হবে, রুটটা উঠে গেলে হবে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার। এই স্কোয়ারটা 3-এর মাথায় বসলে হবে 9 ইন্টু 5-এর মাথায় বসলে কত হবে 5√5-এর মাথায় বসলে তাহলে গুণ করলে কত হবে, একেবারে আমি লিখে দিচ্ছি 45। ঠিক আছে। আচ্ছা এবার এই সাইডের এই রুটটাকে তুলবো, তাহলে রুট তুলতে গেলে আমায় কি করতে হবে বললাম, উভয় পক্ষে বর্গ করতে হবে, মানে এই দিকে স্কোয়ার করব আর এই দিকে স্কোয়ার করব, উভয় পক্ষে বর্গ করব, করলে কত হবে, হবে একইভাবে খুব ভালো করে কিন্তু দেখবে 5-এর মাথায় স্কোয়ার বসলে হবে কত 25, √3-এর মাথায় বসলে হবে 3, তাহলে এই দুটোকে গুণ করলে কত হবে 75, 25 আর 3 গুণ করলে কত হয় 75 হয়, তাই না? বোঝা গেল? তাহলে আশা করি বুঝতে পারলে। এইবারে খুব ভালো করে কিন্তু দেখবে। দেখো এখান থেকে এ প্লাস বি প্লাস সি হোল স্কোয়ারের একটা সূত্র আছে, সূত্রটা কি বলতো, সূত্রটা হলো, খুব ভালো করে দেখবে, সূত্রটা হলো এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার প্লাস 2 এ বি প্লাস বিসি প্লাস সিএ। বোঝা গেল কি করলাম, এ প্লাস বি প্লাস সি হোল স্কোয়ারের সূত্রে ভাঙলাম এইটাকে। এটা দেখবে এবিটি এরও একটা সলিউশনে ঠিক এরকম করিয়েছিলাম। ইজুকাল টু দেখো কত রয়েছে 75, ঠিক আছে, কত হচ্ছে 75। এইবারে এই জায়গাটা খুব ভালো করে দেখবে, খুব ভালো করে দেখো, এই যে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার, এইটার জায়গায় আমি কত বসাবো এবারে বলো, এটার জায়গায় আমরা কত বসাবো, এই যে দেখো এখানে দেখো মান দেওয়া রয়েছে, এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ারের মান দেখো কত দেওয়া রয়েছে 45। তাহলে এই জায়গাটাতে আমি এবারে কত বসাবো, বসাবো কিন্তু এই যে এই জায়গাটাতে আমি এবারে বসাবো 45। তাহলে দেখো আমি লিখবো 45, ঠিক আছে, প্লাস 2 ইন্টু এ বি প্লাস বিসি প্লাস সি এ সমান সমান কত 75। এবারে দেখো প্লাস 45কে আমি ওই সাইডে পাঠিয়ে দেবো, -45 হয়ে যাবে। তাহলে এখানে হবে কত 2 ইন্টু এ বি প্লাস বিসি প্লাস সি এ। তাহলে এবারে দেখো কত হচ্ছে +45, এই সাইডে গেলে -45। তাহলে এখানে আমরা পাচ্ছি কত 2 ইন্টু এ বি প্লাস বিসি প্লাস সি এ। তাহলে এটা বিয়োগ করলে আমরা কত পাবো, পাবো 30।
এবারে আমাদের কাছে অ্যান্সারে কি জানতে চেয়েছে, অ্যান্সারে কিন্তু জানতে চেয়েছে আয়ত ঘনকের মানে সমকোণী চৌপলের সমগ্রতলের ক্ষেত্রফল। তাহলে সমকোণী চৌপলের সমগ্রতলের ক্ষেত্রফলের সূত্র কি হয় বলো? সূত্র হলো এই যে দেখো 2 ইন্টু দৈর্ঘ্য গুণ প্রস্থ প্লাস প্রস্থ ইন্টু উচ্চতা প্লাস দৈর্ঘ্য ইন্টু উচ্চতা। বোঝা গেল? তাহলে এই তো সমগ্রতলের ক্ষেত্রফল তো সূত্র লেখাই আছে, দেখো সমগ্রতলের ক্ষেত্রফলের সূত্র 2 ইন্টু দৈর্ঘ্য ইন্টু প্রস্থ যোগ প্রস্থ ইন্টু উচ্চতা যোগ উচ্চতা ইন্টু দৈর্ঘ্য। তাহলে এই তো সমগ্রতলের ক্ষেত্রফল। উত্তর আমরা পেয়ে গেছি কত? 30। তাহলে এই তো আমাদের হয়ে গেল কি অ্যান্সার। ঠিক আছে, এই আমাদের হয়ে গেল কি অ্যান্সার। দেখো এবারে আমরা করব 12 দাগেরটা। দেখো বলে দিয়েছে কোনো পরিসংখ্যা বিভাজনে মধ্যমা ও সংখ্যাগুরুর মান কত বলে দিয়েছে? 26 ও 28 হলে গড় কত? তাই তো? তাহলে আমাদের কাছে জানতে চেয়েছে গড় কত। তাহলে এখানে আমাদের না একটা সূত্র মুখস্থ রাখতে হবে। সেই সূত্রটা হলো সংখ্যাগুরুর মান বা সংখ্যাগুরু মান সমান সমান 3 ইন্টু মধ্যমা বিয়োগ 2 ইন্টু গড়। ঠিক আছে, 2 ইন্টু গড়। এই সূত্রটা কিন্তু মুখস্থ রাখতে হবে। সংখ্যাগুরুর মান দেখো কত বলে দিয়েছে? বলে দিয়েছে কিন্তু 28। ওর নিচে দেখো লিখবো 28। 3 ইন্টু মধ্যমা, মধ্যমার জায়গায় আমরা কত লিখবো? মধ্যমার জায়গায় আমরা লিখবো 26 মাইনাস 2 ইন্টু গড়ের মান জানি না, এটাই আমাদের কাছে জানতে চেয়েছে, আমি ধরে নিলাম এক্স। তাহলে আমাদেরকে যে সূত্রটা মনে রাখতে হবে সেটা হলো এই যে এইটা, সংখ্যাগুরুর মান সমান সমান মধ্যমার 3 গুণ বিয়োগ গড়ের দ্বিগুণ। ঠিক আছে, তাহলে 28 যেমন আছে আছে, 3 6 18 8 হাতে রয়েছে 1, 3 গুণ 6 এর 7, তারপরে এখানে হবে 2x, 2 আর x গুণ করলে যা হয় 2x, 78 এই সাইডে আসবে, তাহলে 28 বিয়োগ 78 মাইনাস 2x যেমন আছে আছে, তাহলে বিয়োগ করলে কত হবে? 50 মাইনাস 50, আর এখানে কত হচ্ছে? মাইনাস 2x। তাহলে বুঝতেই পারছো দুদিক থেকে মাইনাস মাইনাস কাটবে এবং 2টা রয়েছে গুণ এই সাইডে চলে আসবে, 50-এর হাফ হয়ে যাবে। তাহলে এক্স ইজুকাল টু কত হবে? 25। ঠিক আছে, তাহলে গড় কত হলো? গড়টা হলো এক্স, মানে এক্স এর মান হলো কত? 25। ঠিক আছে, তাহলে এই হয়ে গেল অঙ্কগুলো শেষ। खत्म। बाय बाय, टाटा, गुड बाय।